চুড়িদারের প্যান্টটা কি করছে? কত আচ্ছা চলো, যারা আসার মোটামুটি এসে গেছে শুরু করি। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি এটা কারোরই হয়নি, তো এই ন্যাশনাল এমার্জেন্সি এটা আজকে শুরু করব। দেখা যাক কত দূর হতে পারে, কত দূর তোমরা নিতে পারো। তোমরা জানো প্রেসিডেন্ট বা গভর্নর পড়ানোর সময় তোমরা জেনেছিলে যে 3 ধরনের এমার্জেন্সি আছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা 3 নম্বর এমার্জেন্সিটা কি কি বলি আমরা? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফিনান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, আচ্ছা অনলাইন ক্লাস, কাউকে দেখতে পাই না, রিপ্লাই করতে থাকবে, কথোপকথন চলতে থাকবে, মানে ওয়ান ওয়ে, কেবলমাত্র আমি বলে যাচ্ছি এমনটা যেন না হয়। ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই সবাইকে চিনি, কোনো চাপ নেই। আচ্ছা, তো এই ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, এবং তার আগে ওভারঅল এমার্জেন্সি ব্যাপারটা কি সেটাও একটু অল্প কথায় ব্যাপারটা বুঝে নেবো। আমরা পার্ট 18-এ দেখেছি এমার্জেন্সি ব্যাপারটা আছে, যদিও পার্ট 18 এইভাবে লেখা হয় না, তোমরা জানো। ঠিক আছে, রোমানে লেখা হয়। আচ্ছা, যেটা আর্টিকেল 352 থেকে 360 অব্দি আছে। দারুণ ইন্টারেস্টিং একটা টপিক। যারা ভারতীয় রাজনীতি এবং ইন্ডিয়ান পলিটিতে যারা ইন্টারেস্ট রাখো, যারা সাবজেক্টটাকে কেবলমাত্র পড়ে মুখস্থ করে নাম্বার পাওয়ার একটা বিষয় হিসেবে দেখো না, তাদের কাছে এমার্জেন্সি একটা দারুণ ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি যেটা আর্টিকেল 352-তে আছে। কততে আছে? আর্টিকেল 352। এটা তোমরা জানো, তোমরা অনেকদিন আগে থেকেই এগুলো পড়ছো, মুখস্থ করছো। এবারে আমরা দেখবো ন্যাশনাল এমার্জেন্সি কোন কোন গ্রাউন্ডে বা কিসের উপর ভিত্তি করে এই ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা এটা জারি করা যায়। এখানে কি দেখতে পাচ্ছি? গ্রাউন্ডস অফ ন্যাশনাল এমার্জেন্সি। নাম্বার 1, ওয়ার মানে যুদ্ধ। যদি যুদ্ধ লেগে থাকে তাহলে কিন্তু আমরা না, মানে তাহলে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। যুদ্ধ মানে ঘোষিত যুদ্ধ। যুদ্ধ মানে এমনটা নয় যে কেউ কারোর সাথে গোলাগুলি চলছে, একটু মারপিট হলো, এটাকে যুদ্ধ বলবো। যুদ্ধ মানে প্রেসিডেন্ট পড়ানোর সময় যে বলেছিলাম যে রাষ্ট্রপতি যুদ্ধ এবং শান্তি ঘোষণা করতে পারে। রাষ্ট্রপতি যুদ্ধ যখন ঘোষণা করবে কোনো দেশের বিরুদ্ধে, তখন সেটাকে আমরা যুদ্ধ, অফিসিয়ালি ওয়ার হিসেবে ধরবো। তো সেই ওয়ার যদি চলে তাহলে কিন্তু আমরা দেখতে পেতে পারি যে আর্টিকেল 352 জারি করা হয়েছে বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডটা সেটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বহিঃশত্রুর প্রভাব, অর্থাৎ দেখা গেল বর্ডার অঞ্চলে বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু সেখানে যুদ্ধকালীন পরিস্থিতির মতো একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুদিন আগে চায়নার সাথে হয়েছিল গালওয়ান ভ্যালিতে, তার আগে হয়েছিল কার্গিলে পাকিস্তানের সাথে বিশাল কিছু, তোমরা তখন হয়তো অনেক ছোট ছিলে। ঠিক আছে, তো এগুলোকে আমরা এক্সটার্নাল অ্যাগ্রেশন বলবো, অর্থাৎ সেখানে কিন্তু সরকারিভাবে অফিসিয়ালি রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করেনি। ঠিক আছে, আচ্ছা, এবং নাম্বার 3, আর্মড রেভিলিয়ন। আর্মড রেভিলিয়ন মানে সশস্ত্র বিপ্লব। এক্সটার্নাল অ্যাগ্রেশনটা আরেকবার বলবেন, আমি শুনতে পেলাম না। আচ্ছা, এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে যেখানে রাষ্ট্রপতি অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু আমাদের পাশের কোনো দেশের সাথে বা অন্য কোনো দেশের সাথে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো কোনো গন্ডগোল বা এরকম ঝামেলা তৈরি হচ্ছে। যেমন কিছুদিন আগে চীনের সাথে হলো গালওয়ান ভ্যালিতে। তার আগে আমার জ্ঞানে সব থেকে বড় এক্সটার্নাল অ্যাগ্রেশন দেখেছি কার্গিল যুদ্ধের সময়, কার্গিল ওয়ারের সময়। ঠিক আছে, বোঝা গেল টুম্পা? হ্যাঁ স্যার। কিন্তু সেখানে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করেনি। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে আর্ম রেভিলিয়ন, মানে সশস্ত্র বিপ্লব। মানে সাধারণ দেশের সাধারণ মানুষ বা
দেশের কোনো একটা অংশ তারা দেখা গেল যে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতবর্ষের বিরুদ্ধেই বিপ্লব শুরু করে দিল, যেটা বাংলাদেশে হয়েছিল, ঠিক আছে, কিছুদিন আগে। কিছুটা সেই রকম বলতে পারো, কিছুটা সেই রকম, একেবারে বলছি না যে ওই পরিস্থিতিটাকেই আমরা আর্ম রেভিলিয়ান বলবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা তাহলে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। তাহলে গ্রাউন্ড হচ্ছে এই তিনটে, খুব ইম্পর্টেন্ট। এই তিনটে গ্রাউন্ড সবসময় প্রায় সময় প্রশ্নে বিভিন্ন পরীক্ষাতে আসে। কি গ্রাউন্ড? ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্ম রেভিলিয়ন। তারপরে কি বলছে, এই প্রেসিডেন্ট থিঙ্ক, যদি প্রেসিডেন্ট মনে করেন that owing to those matters বা due to those matters security of our country or any part of our country is in danger, অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করে যে এই তিনটের মধ্যে কোনো একটা কারণে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন বা আর্ম রেভিলিয়নের জন্য আমাদের ভারতবর্ষ অথবা ভারতবর্ষের কোনো একটা পার্ট বিপজ্জনক ভাবে বা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বেশ বিপদে রয়েছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি। সেক্ষেত্রে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। প্রোক্লেম মানে জারি করা, এমার্জেন্সি জারি করাকে বলি আমরা প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। তাহলে রাষ্ট্রপতি এমার্জেন্সি জারি করতে পারে, তোমরা আগেও পড়েছো। রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ অফিসিয়ালি এমার্জেন্সি জারি করতে পারে না। এবং কোন কোন গ্রাউন্ডে জারি করতে পারে? ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্ম রেভিলিয়ন। এই তিনটে গ্রাউন্ডের মধ্যে কোনো একটা বিদ্যমান যদি থাকে এবং রাষ্ট্রপতি যদি মনে করে যে দেশের সিকিউরিটি বা দেশের কোনো একটা পার্টের সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার, দেন প্রেসিডেন্ট ক্যান প্রোক্লেম এমার্জেন্সি। এই স্লাইডটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। মৌসুমী বোঝা যাচ্ছে? মৌসুমী আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। জুথিকার কি নেটওয়ার্কের প্রবলেম চলছে? হ্যাঁ স্যার, ওর নেটওয়ার্কের সমস্যা চলছে। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে? উই ক্যান ডিভাইড দ্য ন্যাশনাল এমার্জেন্সি ইন টু টাইপস। ন্যাশনাল এমার্জেন্সিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। খুব ভালো করে দেখো, ন্যাশনাল এমার্জেন্সিকে আমরা দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কিভাবে ভাগ করতে পারি? প্রথমটা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি। এক্সটার্নাল এমার্জেন্সি মানে যে যে এমার্জেন্সিটা এক্সটার্নাল কারণে হয়ে থাকে, অর্থাৎ দেশের বাইরের কোনো কারণে হয়ে থাকে, যেমন যুদ্ধ, ঠিক আছে, ওয়ার, বা এক্সটার্নাল অ্যাগ্রেশন। এই দুটো কারণে, ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে যদি এমার্জেন্সি জারি করা হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল এমার্জেন্সি। আর নাম্বার টু হচ্ছে ইন্টারনাল এমার্জেন্সি। ইন্টারনাল এমার্জেন্সি মানে আর্মড রেভিলিয়ন, অর্থাৎ আর্মড রেভিলিয়ন মানে যেটা দেশের অভ্যন্তরীণ সমস্যা, ঠিক আছে। ওই যে একটু আগে বললাম যে কিছুটা হলেও বাংলাদেশের মতো, সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারি, ঠিক আছে। তো সেই জন্য এই যে আমাদের মোট তিনটে ভাগ বা এই যে মোট আমাদের তিনটে গ্রাউন্ড, এই তিনটে গ্রাউন্ডকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? ভাগ দুটো হচ্ছে এইরকম, ভাগ দুটো এইরকম যে ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন, এটাকে আমরা বলবো এক্সটার্নাল এমার্জেন্সি, এবং আর্ম রেভিলিয়ন ওটাকে বলবো ইন্টারনাল এমার্জেন্সি। বোঝা গেছে ব্যাপারটা? এক্সটার্নাল এমার্জেন্সি আর ইন্টারনাল এমার্জেন্সি কেন বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, জয় আছে, জয় বোঝা যাচ্ছে? জয় কি হাত তুললো নাকি? দেখতেই পেলাম না তো। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের দেশে মোট 3বার ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত মোট 3বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটু আমরা দেখবো ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা যে 3বার জারি করা হয়েছিল তার যে কারণগুলো বা কি কি ক্ষেত্রে জারি করা হয়েছিল অল্প করে একটু দেখবো, কারণ পরীক্ষাতে আসে মাঝে সাঝে, মাঝে সাঝে না, বেশ ভালোই আসে। আচ্ছা, ফার্স্ট প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। এমার্জেন্সি যে প্রথম প্রোক্লেমেশন, প্রথম যে এমার্জেন্সি জারি করা হয় সেটা হচ্ছে অক্টোবর 1962। অক্টোবর 1962 থেকে এটা চলে জানুয়ারি 1968, মানে প্রায় 6 বছর এমার্জেন্সির মধ্যে বা 5.5 বছর এমার্জেন্সির মধ্যে কেটেছে, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থার মধ্যে কেটেছে। কেন?
কারণ এই 62-তে চীন ভারতবর্ষ আক্রমণ করেছিল। 62-তে কি হয়েছিল? চীন ভারতবর্ষ আক্রমণ করেছিল। তোমরা জানো তারপরে থেকেই ওই লাদাখের কিছুটা অংশ চীনের দখলে চলে যায়, যেটাকে বর্তমানে আকসাই চীন বলা হয়, এবং সেখান থেকেই আমাদের ওই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা তৈরি হয়। বলেছি নিশ্চয়ই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ব্যাপারটা কি, কিভাবে তৈরি হয়। যদি ভুলে গিয়ে থাকো তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের সময় নিশ্চয়ই বলেছি। আচ্ছা, তো এটাতে কি হয়েছিল? এটাতে প্রেসিডেন্ট আর্টিকেল 352 প্রক্লেম করেছিল। ঠিক আছে, ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে? এক্সটার্নাল অ্যাগ্রেশন। তখনও কিন্তু যুদ্ধ ঘোষণা হয়নি। এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে চায়না যেহেতু আক্রমণ করেছে ভারতবর্ষকে, তাই এটা এই যুদ্ধকালীন পরিস্থিতি বা ওই বহিঃশত্রুর আক্রমণের জন্য প্রেসিডেন্ট এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করে 1962-তে। ঠিক আছে, তো তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন 1962-তে? স্যার লাল বাহাদুর শাস্ত্রী। না না না, ওই সময় স্যার জওহরলাল জওহরলাল নেহরু ছিল। জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু কিন্তু চায়না দ্বারা অনুপ্রাণিতও ছিল, মানে চীনের রীতি নিয়ম এগুলোকে উনি খুব ভালোবাসতেন। বোঝা গেল? তো যাই হোক, উনি শকড ছিলেন, এবং অনেকে মনে করেন যে এই চীনের যে ভারত আক্রমণ এবং এই যুদ্ধ, সেটার কষ্ট বা বেদনা উনি নিতে না পেরে, মানে ওনার যে মুখ পুড়লো সারা পৃথিবীর কাছে, তার জন্যই নাকি উনি কিছুটা আগেও মারা গেছেন, নতুবা নাকি বেশ কিছু বাঁচতে পারতেন। এমন এমন বেশ কিছু আর্টিকেলে দেখা যায়। আচ্ছা, তো যাই হোক, তো এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য জারি হয়েছিল। এছাড়াও কি হয়েছিল? প্রেসিডেন্ট অলসো সাসপেন্ড অল ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুডিং আর্টিকেল 20 and 21। তাহলে এই সময় কি হয়েছিল? আর্টিকেল 20 এবং 21 সহ সমস্ত ফান্ডামেন্টাল রাইট, সমস্ত মৌলিক অধিকার প্রেসিডেন্ট একেবারে সাসপেন্ড করে দিয়েছিল, মানে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। এখন তোমরা জানো যে আর্টিকেল 20 আর 21 এই দুটো আর্টিকেল এমন আর্টিকেল যেটাকে কিন্তু কখনোই সাসপেন্ড করা যায় না, বা যেটা ন্যাশনাল এমার্জেন্সির সময় বা এমার্জেন্সি চলাকালীন সময়ে সাসপেন্ড করা যায় না। তা সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে 20 এবং 21 এই দুটোকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, তাই তো? খটকা লাগছে ব্যাপারটা? তো কেন এটা বলা হচ্ছে? অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু যে কোনো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যেত। পরে এটাকে 1978-এ অ্যামেন্ড করে 20 and 21টাকে এই সাসপেনশনের লিস্ট থেকে বাদ দেওয়া হয়। বোঝা গেল? এ সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত পড়বো, চাপ নেই। আপাতত যেটুকু বললাম বোঝা গেল, মানে আমরা কি বুঝতে পারছি এটা থেকে? যে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু 20 and 21 এটাকে সাসপেন্ড করা যেত। এছাড়াও প্রেসিডেন্ট অলসো ডিক্লেয়ার দ্যাট নোবডি ক্যান গো টু কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এছাড়াও প্রেসিডেন্ট এটা ডিক্লেয়ার করে দিল যে মৌলিক অধিকার কে জারি করানোর জন্য কেউ কোর্টে যেতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। ওয়ার এগেনস্ট চায়না ওয়াজ স্টপড ইন অক্টোবর 1962। দেখো, অক্টোবর 1962 তেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছিল, বাট দ্য এমার্জেন্সি ওয়াজ কন্টিনিউড টিল 1965। এমার্জেন্সি 1965 পর্যন্ত তখনও চলছে। আচ্ছা, খটকা লাগছে যে স্যার একটু আগে যেখানে দেখলাম 68, আবার এখানে 65 কেন বলছেন? বুঝবে পরের স্লাইডে আসছে। এই স্লাইডটা মোটামুটি বোঝা গেছে, পরেরটাতে আসছে। আচ্ছা, এই সময় 1965-এ কি হলো? একটা আর্ম কনফ্লিক্ট হলো বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা জোরদার যুদ্ধ শুরু হলো। পাকিস্তানের সাথে ভারতবর্ষের অনেক দিনের সমস্যা। সেই শুরুতে কাশ্মীর ইস্যু নিয়ে সমস্যা, রাজা হরি সিং কে জোর করে লিখিয়ে নিয়েছে এটা পাকিস্তান মনে করে, কিন্তু ভারতবর্ষের কাছে রাজা হরি সিং এর দেওয়া ওই যে কাগজপত্র যেখানে সিগনেচার করেছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে, সেটা ভারতবর্ষের কাছে আছে, এবং পাকিস্তান মনে করে যে ওটা জোর করে সর্দার বল্লভ ভাই প্যাটেল জোর করে ওটাকে সই করে নিয়েছিল। সেই থেকেই একটা গন্ডগোল মোটামুটি চলছে। তো 1965-এ পাকিস্তান সরকার মনে করেন যে 62-তে একটা বড় ধাক্কা খেয়েছে চায়নার কাছে, সুতরাং এটাই সঠিক সময়, এবার আমরাও ভারতবর্ষ আক্রমণ করে ভারতবর্ষকে উপযুক্ত শিক্ষা দেব। ঠিক আছে, এবং এই আর্ম কনফ্লিক্ট যেটা হলো, যেটা ওই গোলাগুলি চলছে, এ কিছু গুলি মারছে, ও কিছু দিক থেকে ফায়ার করছে, এটা ধীরে ধীরে কি হলো? এপ্রিল থেকে চলতে চলতে সেপ্টেম্বর 1965 এটা যুদ্ধে পরিণত হয়ে গেল, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করা হলো। ঠিক আছে, এই 1965 এই সময় তোমরা জানো তার আগে, তার বেশ কিছুদিন আগে জওহরলাল নেহরু মারা গেছেন 64-এ। দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী।
এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর সময়ের, ঠিক আছে। এবং তখন চায়না যুদ্ধের একটা মোটামুটি হারের প্রভাব ভারতীয়দের মনের উপরে আছে, ভারতীয়রা ফুঁসছিল। সেই সময় পাকিস্তান আক্রমণ করেছিল, ভারতবর্ষ যথেষ্ট ভালো জবাব দিয়েছিল, এবং যার ফলে কি হলো যে পাকিস্তান প্রায় প্রচুর পাকিস্তানি সৈনিক ভারতীয়দের হাতে ধরা পড়েছিল, এবং শেষমেশ তখন ইউএসএসআর মধ্যস্থতা করে ব্যাপারটাকে যুদ্ধটাকে বন্ধ করার জন্য একটা পরিকল্পনা করে, এবং আফটার অল জানুয়ারি 1966-এ 1966 সালে জানুয়ারি মাসে তাসকিন্ড এগ্রিমেন্ট হ্যাপেন্ড। তাসকিন্ডে ইউএসএসআর এর তাসকিন্ডে সেখানে একটা এগ্রিমেন্ট করা হয় ভারত এবং পাকিস্তানের সাথে। সেখানে কি হলো, যুদ্ধ থেমে গেছিল এই এগ্রিমেন্টের ফলে, বাট এমার্জেন্সি ওয়াজ কন্টিনিউড, কিন্তু এমার্জেন্সি তারপরেও চলেছে। 65-এ কিন্তু ওই আর্ম কনফ্লিক্ট যেটা যুদ্ধে পরিণত হয়, যার জন্য এমার্জেন্সি কন্টিনিউ হয়েছে। তারপর 66-এ আবার সেই পাকিস্তান যুদ্ধও বন্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু এমার্জেন্সি চলেছে। এমার্জেন্সি শুরু হয়েছিল কবে? 62-তে। বোঝা গেল? তাহলে দুটো এমার্জেন্সি কেন বলছি? দুটো এমার্জেন্সি বলছি এই কারণে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দেখো এটা হয়েছিল এক্সটার্নাল অ্যাগ্রেশনের উপরে, আর এটা হয়েছিল কি, এটা হয়েছিল আমাদের ওয়ার, যুদ্ধ, তার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো দুটো ভিন্ন ভিন্ন রকম ভাবে এখানে তো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বলি, এই তাসকিন্ড এগ্রিমেন্ট, এই তাসকিন্ডেই কিন্তু তৎকালীন আমাদের যে প্রধানমন্ত্রী তোমরা জানো লাল বাহাদুর শাস্ত্রী, সেখানেই তিনি রহস্যজনকভাবে মারা যান। এটা নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর রকম যুক্তি আছে। কেউ মনে করেন যে ওনাকে ইচ্ছে করেই মারা হয়েছে ভারতবর্ষের মসনদ থেকে ওনাকে সরানোর জন্য, কেউ মনে করেন ওটা কেবলমাত্র একটা সাধারণ মৃত্যু ছিল, অন্য কিছু নয়। তবে এটা তো খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে ভারত পাকিস্তানের এই এগ্রিমেন্ট সিগনেচার হলো, এবং সেটা রাশিয়ার তাসকিন্ডে হলো, ইউএসএসআর এ, এবং সেখানে সেদিন সেই রাতেই আমাদের ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার তিনি রহস্যজনকভাবে মারা গেলেন। এবং পক্ষে যারা যুক্তি দেয় তাদের কিছু কিছু সলিড এভিডেন্স, সলিড যুক্তি এটসেট্রা এটসেট্রা থাকে। এবং অবাক করার বিষয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে মারা গেলেন, কিন্তু তার কোনো পোস্টমর্টম করা হলো না। যাই হোক, 65-এ কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী ভারতবাসীর চোখে একটা হিরো হয়ে গেছিল, কারণ লাল বাহাদুর শাস্ত্রী গান্ধীর ছায়া সঙ্গী ছিলেন, ঠিক আছে। যখন নেহরু মারা যান, তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সব থেকে বড় দাবিদার ছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হলো না, কারণ তোমাদেরকে আগেও বলেছি স্টার মেকার অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হয় কুমারাস্বামী কামরাজকে। কুমারাস্বামী কামরাজ কি করলেন, উনি বললেন যে লাল বাহাদুর শাস্ত্রীকে পিএম করে দিতে, কারণ তিনি গান্ধীজির জন্মদিন এবং লাল বাহাদুরের শাস্ত্রীর জন্মদিন দুটো একই দিনে তোমরা জানো, এবং গান্ধীর ছায়াসঙ্গীর মতো উনি থাকতেন। তোমরা যদি শিয়ালদা বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে গান্ধীর ছবি টবি এখন লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীকে পাশে দেখতে পাবে, ঠিক আছে। তো এখন যেটাকে বলা হতো জয় কিষান, মানে কিষান নির্ভর আমাদের যে ভারতবর্ষ, কৃষক নির্ভর ভারতবর্ষ, লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু এই 65-এর যুদ্ধের সময় স্লোগান দিয়েছিল জয় জওয়ান জয় কিষান, অর্থাৎ কিষানদের যেমন লাগবে, কৃষক যেমন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, তেমন ভারতবর্ষকে রক্ষা করার জন্য জওয়ানদের দরকার, আর্মিদের দরকার। এই স্লোগান দিয়ে যখন তিনি এই যুদ্ধটা প্রায় জয় করে নিলেন, পাকিস্তানকে প্রায় পরাজিত করলেন, তার মানে তার ফ্যান প্রচুর হয়ে গেল, ভারতবর্ষ থেকে ওনাকে সরানোর আর কোনো জায়গা ছিল না। এটা অনেকে মনে করে তার জন্যই রাশিয়াতে নিয়ে গিয়ে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল ওইভাবেই। আচ্ছা, যাই হোক, তারপরে অনেক পাবলিক ক্যাম্পেইন চললো, ইন্টারন্যাশনাল ফোকাস চলে এলো ভারতবর্ষের উপরে, যে একটা এমার্জেন্সি জারি হয়েছে, সাধারণ মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, কিন্তু সেগুলোকে চলছে না। তার সাথে অ্যাপিলস, এর ফলে গভর্নমেন্ট কি করলো, ফার্স্ট এমার্জেন্সি এটাকে রিভোক করলো জানুয়ারি 1968-এ। মনে রাখো, দু ধরনের এমার্জেন্সি ছিল, এখানে ওয়ারের জন্য এবং এখানে কিন্তু এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য। আচ্ছা, নেক্সট সেকেন্ড প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, তারপর সেকেন্ড টাইম যখন ভারতবর্ষে আবার একটা ফেজের জন্য এমার্জেন্সি জারি করা হলো, সেটা ছিল 3 ডিসেম্বর 1971-এ, ঠিক আছে। এটাও কিন্তু দেখো শেষটা নেই, কেন শেষটা নেই পরে বলছি। এটাও কিন্তু আবার সেই পাকিস্তান আর ভারতবর্ষের যুদ্ধ। পাকিস্তান ভারতবর্ষের যুদ্ধ মানে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ঠিক আছে, ডিসেম্বর 1971, এখান থেকে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষ সরাসরি অংশগ্রহণ করে। তোমরা জানো তখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। আরো একটা কথা বলি, তোমরা শুনলে যে লাল বাহাদুর শাস্ত্রী কে প্রধানমন্ত্রী করলেন কে, কুমারাস্বামী কামরাজ,
ঠিক আছে, তাহলে লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন, তাহলে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। আবারও কুমারস্বামী কামরাজ বললেন যে না, মোরারজি দেশাই নয়, এবার প্রধানমন্ত্রী হবেন ইন্দিরা গান্ধী। এবং এটাও বললেন যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তাকে সবকিছু শেখানোর দায়িত্ব বা ঠিকঠাক যাতে কাজকর্ম করতে পারে তার জন্য মোরারজি দেশাই হবেন ওনার উপপ্রধানমন্ত্রী। ঠিক আছে, বা ডেপুটি প্রাইম মিনিস্টার। সেই জন্যই কুমারস্বামী কামরাজকে স্টার মেকার অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হয়। ঠিক আছে, আচ্ছা। ওকে তো স্যার। হ্যাঁ বলো। বললাম ঠিক আছে। হ্যাঁ, তো কুমারস্বামী কামরাজ কে ছিলেন? কুমারস্বামী কামরাজের ইতিহাস হচ্ছেন, উনি এক সময় ওই চেন্নাই, তামিলনাড়ু, ওই জায়গার উনি সিএম ছিলেন। ঠিক আছে, তো একটা সময় দেশ স্বাধীন হওয়ার পরে কংগ্রেস করতেন। দেশ স্বাধীন হওয়ার পরে যখন দেখছেন যে কংগ্রেসের বিভিন্ন নেতা তারা কেবলমাত্র ক্ষমতালোভী হয়ে উঠছে, তাদের কত ক্ষমতা দরকার, কে কোন পদ পাবে এটার জন্য ছটপট করছে, দেশের সার্বিক উন্নয়নের কথা ভাবছে না। তাই কুমারস্বামী কামরাজ নেহরুকে অ্যাপ্রোচ করেছিলেন যে ইমিডিয়েটলি কংগ্রেসের মধ্যে একটা বোর্ড তৈরি করা উচিত, এবং যে বোর্ড ঠিক করে দেবে বা যে ব্যক্তিরা বা যে ব্যক্তিবর্গ ঠিক করে দেবেন যে কাকে কোন পদে রাখা উচিত। ঠিক আছে, বোঝা গেল। এবং এই বোর্ড যেটা বলবে সেটা অনুযায়ী চলতে সকলে বাধ্য থাকবে। নেহরুর প্রস্তাবটা ভালো লেগেছিল এবং নেহরু ঘুরিয়ে কুমারস্বামী কামরাজকেই প্রস্তাব দিয়েছিলেন যে আপনি কি তাহলে এই বোর্ডের প্রধান হতে চান? তাহলে তো আপনার মুখ্যমন্ত্রীত্বের পদও ছেড়ে দিতে হয়। এবং কুমারস্বামী কামরাজ রাজি হয়ে গেছিলেন। বোঝা গেল। এই ইন্দিরা গান্ধীকে প্রথম প্রাইম মিনিস্টার করার পিছনে যার হাত, তিনি হচ্ছেন কুমারস্বামী কামরাজ। কিন্তু এই ইন্দিরা গান্ধীকেই একটা সময় নেহেরুর মন্ত্রী পরিষদে তিনি স্থান দিতে চাননি, কারণ তিনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধী বাচ্চা মেয়ে, ও রাজনীতি তেমন কিছু বোঝে না, এমপি আছে এমপি থাক, ওনাকে মন্ত্রীর পদ দিতে হবে না। আবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো কুমারস্বামী কামরাজই পরে ওনাকে আবার প্রধানমন্ত্রীর জায়গা দিলেন। আবার যে মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীর সময়ে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, সেই মোরারজি দেশাই কিন্তু প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ভারতবর্ষের, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে আবার হারিয়ে প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী হলেন ভারতবর্ষের। তো সুতরাং কেন বললাম, ভারতীয় রাজনীতিতে বা সারা বিশ্বের রাজনীতিতে তোমরা যদি দেখতে চাও, তোমরা ক্রিপস মিশন পড়েছো, তোমরা ক্যাবিনেট মিশন পড়েছো, সেখানেও দেখেছো, সেখানেও বুঝেছো, সারা বিশ্বের রাজনীতিতে ইতিহাস ঘেঁটে দেখলে সেখানে কিন্তু রাজনীতিবিদদের মধ্যে এই শত্রুতা বন্ধুত্ব এগুলো কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়। এবং এটা ভালো দিকও আছে, মানে এটা নয় বলে এটা তার খারাপ দিক যে তা নয়। অবশ্যই যখন মত পার্থক্য হবে, দুটো মানুষ যখন মনে করবে যে দুজনের পথ ঠিক হচ্ছে না, তখন অবশ্যই বিরোধিতা করা উচিত। আবার দুটো মানুষের পথ যখন একই মনে হবে, তখন অবশ্যই একসাথে লড়াই করা উচিত। আচ্ছা, যদিও বর্তমান পরিস্থিতি একটু অন্যরকম আর কি। মানে আমরা যখন নিউজ চ্যানেলগুলো দেখি, তখন দেখে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে গিয়ে এখন কার হয়ে বলছে, দুদিন আগে তো অন্য লোকের হয়ে বলতো, এখন কার হয়ে বলছে। সেই পরিস্থিতির কথা বলছি না। যাই হোক, সেকেন্ড প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি 3 ডিসেম্বর 1971। কি হয়েছিল? পাকিস্তান ইন্ডিয়া আক্রমণ করেছিল। যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছিল, তাই লাইক প্রিভিয়াস এমার্জেন্সি ওয়ার ওয়ার ওয়াজ ফিনিশড, প্রিভিয়াস এমার্জেন্সির মতো যুদ্ধ শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরেও এমার্জেন্সি স্টিল গোয়িং অন, তারপরে কিন্তু এমার্জেন্সি চলছিল। ইন নভেম্বর 1974 নভেম্বর 1974 প্রেসিডেন্ট proclaimed that nobody can go to court to enforce any fundamental right. যুদ্ধ অনেকদিন শেষ হয়ে গেছে। আর মানুষ চিৎকার করছে, মানুষ মানে বিরোধী দলনেতা দলনেত্রীরা চিৎকার করছে যে এমার্জেন্সি তুলে নেওয়া হোক, তুলে নেওয়া হোক। ঠিক আছে, এখন তোমরা পড়বে সেই সময় অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন এমার্জেন্সি তোলাটা একটু চাপের ছিল। কেন চাপের ছিল? কারণ প্রেসিডেন্ট মনে করলে তবে এমার্জেন্সি উঠতো। এখন প্রেসিডেন্ট মনে কি করে করবে? মন্ত্রী পরিষদকে পরামর্শ দিতে হবে, তাই তো, বা প্রধানমন্ত্রীকে তাকে বলতে হবে, তবেই তো সেটা উঠবে। তো যাই হোক, তো এখন 1974 গিয়ে কিন্তু এমার্জেন্সি চলছে, সেই সময় আবার প্রেসিডেন্ট নতুন করে কি করলো? সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করলো এবং বললো যে ফান্ডামেন্টাল, তোমরা আর্টিকেল 32 পড়েছো, ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয় না, ফান্ডামেন্টাল রাইটটাকে সাসপেন্ড করা হয় না, সাসপেন্ড করা হয় এই বলে যে এই ফান্ডামেন্টাল রাইটটা যদি কেউ না পায় তাহলে কিন্তু সে কোর্টে যেতে পারবে না। তার মানে যদি এখন এমার্জেন্সি জারি হয়, যদি এখন বলা হয় যে আর্টিকেল 25 সাসপেন্ড থাকবে, তার মানে এটা নয় যে আর্টিকেল 25 সাসপেন্ড থাকবে মানে তোমার বাড়ির মা কাকিমারা বাড়িতে পুজো করতে পারবে না, বাড়ির আচার অনুষ্ঠান করতে পারবে না, এমনটা নয়। অর্থাৎ বলা হচ্ছে যদি কারোর ধর্মচারণে কোনো রকম বাধা রাষ্ট্র দিয়ে থাকে, তাহলে কিন্তু সে রাষ্ট্রের বিরুদ্ধে আর কোর্টে যেতে পারবে না, সে তার রিট জারি করাতে পারবে না রাষ্ট্রের বিরুদ্ধে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। রোহিত
হ্যাঁ স্যার। রানা? রানা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা। নেক্সট নেক্সট বিফোর দ্য দ্য রিভোকিং রিভোকিং অফ অফ সেকেন্ড এমার্জেন্সি, সেকেন্ড সেকেন্ড এমার্জেন্সি রিভোক করে দেওয়ার আগে থার্ড থার্ড এমার্জেন্সি এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড অন জুলাই জুলাই 1965 1975 জুলাই জুলাই 1975 কি হলো থার্ড এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেওয়া হলো। বোঝা গেল? এই এই আগের এমার্জেন্সিটা আমাদের সেকেন্ড এমার্জেন্সিটা তখনও রিভোক হয়নি, তখন চলছে। বাট অনেকদিন এমার্জেন্সি চললে কি হয়, একটা প্রশমিত ব্যাপার চলে আসে। ঠিক আছে, সেই ব্যাপারটাকে আবার নতুন করে 1975 এ থার্ড এমার্জেন্সি, থার্ড এমার্জেন্সিটাই হচ্ছে একমাত্র ইন্টারনাল এমার্জেন্সি। আচ্ছা, যেটা চলেছিল 25 জুন 1975 থেকে 23 মার্চ 1977 অবধি। এখানে প্রেসিডেন্ট আর্টিকেল 352 জারি করেছিলেন ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য। ইন্টারনাল ডিস্টারবেন্স, এই যে ফেজটা, এটা কিন্তু তোমরা একটু আগে দেখলে না। যে গ্রাউন্ড গুলো বললাম সেখানে কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স ব্যাপারটা তোমরা দেখতে পাওনি, তাই তো? আবার চলে যাই প্রথম পেজে। দেখো এখানে ইন্টারনাল ডিস্টারবেন্স ব্যাপারটা ছিল না। এখানে কি দেখেছি আমরা পড়েছি আর্ম রেভিলিয়ন। অ্যাকচুয়াল অরিজিনাল কনস্টিটিউশনে পড়বে, এগুলো একটু পরে পড়বো, তবু আমরা বলছি অরিজিনাল কনস্টিটিউশনে আর্ম রেভিলিয়ন কথাটা ছিল না, ছিল তিনটে ওয়ার: এক্সটার্নাল অ্যাগ্রেশন এন্ড ইন্টারনাল ডিস্টারবেন্স। কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্সের যে মিসইউজ করা হলো থার্ড এমার্জেন্সিতে, থার্ড ন্যাশনাল এমার্জেন্সিতে যে ইন্টারনাল ডিস্টারবেন্সকে মিসইউজ করা হলো, ওটাকে জনগণ বা বিরোধীরা যখন সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সরকার সেটাকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলে ন্যাশনাল এমার্জেন্সি জারি করছে। এটা যাতে ভবিষ্যতে না করতে পারে, তাই 1978 এটাকে অ্যামেন্ড করে আর্ম রেভিলিয়ন করে দেওয়া হলো। বোঝা গেল? কেবলমাত্র সরকারের বিরুদ্ধে চিৎকার করলে, দাবি নিয়ে তারা রাস্তায় নামলেই সরকার এমার্জেন্সি জারি করতে পারবে না। আর্ম রেভিলিয়ন যদি হয় তাহলেই তার এমার্জেন্সি জারি করে, সরকার এমার্জেন্সি জারি করতে পারবে। যেমন পশ্চিমবঙ্গে দেখেছো অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রচুর মানুষ পথে নেমেছিল, এখনো নামছে। ঠিক আছে, তাহলে এটাকে যদিও পশ্চিমবঙ্গের সরকার ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে না, এটাকে হাইপোথেটিক্যালি ভাবো যে কেন্দ্র সরকার যদি এটাকে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স বলে এমার্জেন্সি জারি করে দিত, তাহলে তো ঠিক হতো না। তাহলে কি বলছে নতুন করে 1978 এ এটাকে অ্যামেন্ড করে করা হচ্ছে আর্ম রেভিলিয়ন, অর্থাৎ সেখানে মানুষ তার দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামলেই সেটাকে ইন্টারনাল ডিস্টারবেন্স যাতে না বলে হয়। কি হতো যে দেখা গেল যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সকলে অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছে সাধারণ মানুষ, তাহলে কিন্তু একটা এমার্জেন্সি জারি করা যেতে পারে। কিন্তু আমরা কি দেখলাম যে থার্ড এমার্জেন্সি যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল এমার্জেন্সি, এবং সেটাই হচ্ছে আমাদের লাস্ট এমার্জেন্সিও বলতে পারি, লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, ইন্টারনাল ডিস্টারবেন্সের উপর জারি করা হলো, এটা ইন্টারনাল এমার্জেন্সি, এবং লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি ছিল এটাই ছিল আমাদের ভারতবর্ষের লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি। কেন লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি? তার কারণ হচ্ছে এরপরে ওই যে 1978 এর কথা বারবার বলছি, মোরারজি দেশাইয়ের সরকার যখন এলো, অর্থাৎ ভারতবর্ষের প্রথম যে অকংগ্রেসি সরকার এলো, সেই অকংগ্রেসি সরকার কি করলো, এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এলো যে অ্যামেন্ডমেন্ট এমার্জেন্সি বা ন্যাশনাল এমার্জেন্সির একেবারে কোমর ভেঙে দিল বা ঠ্যাং ভেঙে দিল। ঠিক আছে, বোঝা গেল? এর আগে বা এখনো পর্যন্ত, মানে আমি একটা ব্যক্তিগত উপলব্ধি সব ক্লাসেই বলে থাকি, যারা পুরনো তারা বহুবার শুনেছে, তাই আমার এই ব্যক্তিগত উপলব্ধি যে যতগুলো প্রধানমন্ত্রীর কার্যকলাপ শুনেছি বা দেখেছি বা পড়েছি, সমস্ত জায়গায় আমরা দেখেছি প্রতিটা সরকার সবসময় জনগণের ক্ষমতা কমিয়ে সরকারের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে। এক্সেপশনাল কিন্তু মোরারজি দেশাইয়ের ওই সরকার, যে কিনা সরকারের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়িয়ে গেছে যেটুকু সময় শেষ শাসনে ছিল। ঠিক আছে, আচ্ছা, এই ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে কেন জারি করতে হলো? 1975 এর জুন মাসে এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দেয় অন ইলেকশন পিটিশন ফাউন্ড ইন্দিরা গান্ধী গিলটি অন করাপ্ট প্র্যাকটিসেস। ঠিক আছে, একটা ইলেকশন পিটিশন করা হয়েছিল, অর্থাৎ যেমনটা বর্তমানে ক্যালকাটা হাইকোর্টে চলছে শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলছে কি জেনারেটর অফ করে আমাকে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, বা
ভুলভাল করে আমাকে ওখানে হারানো হয়েছে, অ্যাকচুয়ালি আমি নন্দীগ্রামেই জিতেছিলাম। ঠিক সেই রকম এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সির ইন্দিরা গান্ধীর যে বিরোধী প্রার্থী ছিলেন, সেই বিরোধী প্রার্থীর বক্তব্য যে সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী তার ক্ষমতার অপব্যবহার করে জিতেছে, অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে তিনি নিজের কাজে লাগিয়েছেন। কাউন্টিং এ যারা ছিলেন তারা ইন্দিরা গান্ধীর হয়ে কাউন্ট করেছে, বা ভোট যারা করিয়েছে তারা সরকারের হয়ে ভোট করেছে, ঠিকঠাক ভোট করেননি, করাপ্ট প্র্যাকটিসেস। এবং শুধু তাই নয়, ফরেন ফান্ডিং ও হয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে বা বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা কিন্তু ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকে জেতানোর জন্য কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, ভদ্রলোকের নাম হচ্ছেন রাজনারায়ণ। তোমরা কেস হিস্ট্রিতে পড়বে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ। ঠিক আছে, এখন এই কেসটা 1975-এ কেসটা হয়েছিল অ্যাকচুয়ালি ওই 5 বছর আগে, যখন প্রথম ইন্দিরা গান্ধী প্রথমবারের জন্য ইন্দিরা গান্ধী জিতে সরকার করেছিল। কেন প্রথমবারের জন্য জিতে বললাম, কারণ তার আগেও ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সেটা মনোনীত, মানে সরাসরি লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছেন, তাই ওনার জায়গায় ওনাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। ইন্দিরা গান্ধী জিতে প্রথম যে প্রধানমন্ত্রী ছিল সেটাতেই কিন্তু উনি এরকম একটা, রাজনারায়ণ কিন্তু ওনার বিরুদ্ধে এরকম একটা কেস করেছিলেন। কোথায়? এলাহাবাদ হাইকোর্টে। কেস চলছে চলছে প্রায় 5 বছর পরে, আর কিছুদিন পরে 6-8 মাস পরেই ভোট। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে দিল যে ইন্দিরা গান্ধী ভুল করেছে এবং সেটা প্রমাণিত, করাপ্ট প্র্যাকটিসেস করেছে ভোটে জেতার ক্ষেত্রে। তাই ইন্দিরা গান্ধীকে তার অফিস থেকে বা তার পদ থেকে ডিসকোয়ালিফাই করা হলো, অর্থাৎ ডিসকোয়ালিফাইড ফ্রম হার অফিস, মানে পদ, তাকে তার প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এন্ড শি ক্যান নট অ্যাজিউম এনি পাবলিক অফিস ফর নেক্সট 6 ইয়ার্স। এবং এই অপরাধ করার জন্য আগামী 6 বছর ইন্দিরা গান্ধী কোন রকম সরকারি পদে থাকতে পারবে না। একেবারে শিরে সংক্রান্তি যাকে বলে, সামনেই ভোট, সেই সময় এরকম একটা ডিসিশন। তার মানে সব সরকারি জানে যে আর ভোটে জেতা যাবে না, লোকসভা ভোট আর ইন্দিরা গান্ধীর পক্ষে জিতে নেওয়া সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু তোমরা জানো এলাহাবাদ হাইকোর্ট রায় যদি দেয়, তাহলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কোথায় করতে হবে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ইন্দিরা গান্ধীর চ্যালেঞ্জ দা অর্ডার। ঠিক আছে, তো তারপরে আর সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তারপরে আর এখানে আসেনি, সুপ্রিম কোর্টে স্লাইডের মধ্যে আসেনি। সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধী এই অর্ডারটা চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই সময় আবার সামার ভ্যাকেশনে ছিল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশনে ছিল, যে ভ্যাকেশনাল বেঞ্চ ছিল, সেই ভ্যাকেশনাল বেঞ্চ বলেছিল কন্ডিশনালি ইন্দিরা গান্ধীকে প্রাইম মিনিস্টার রেখে দিয়েছিল, বলেছিল যে কোন একজন ব্যক্তি, সে এমপি না হয়েও তো প্রাইম মিনিস্টার হতে পারে, তাই তো? একজন ব্যক্তি এমপি না হয়েও প্রাইম মিনিস্টার হতে পারে, সেক্ষেত্রে কি করতে হয়? 6 মাসের মধ্যে তাকে আবার এমপি হতে হয়। তাই ইন্দিরা গান্ধীকে এমপি পদে বহাল রেখেছিল, কিন্তু বলেছিল প্রাইম মিনিস্টার পদে বহাল রেখেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এই মুহূর্তে কিন্তু ইন্দিরা গান্ধী পার্লামেন্টে প্রবেশ করতে পারবে না, কারণ ওনার এমপি পদটাকে খারিজ করে দেওয়া হয়েছে। একদম মানে অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো। তো এই সময় বিরোধীরা কি করবে ভাবো? বর্তমান পরিস্থিতিতে এমনটা হলো, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঠিক এই সিনারিও চলছে, তাহলে সারা দেশ উত্তাল হয়ে যাবে। বিরোধীরা চাইবে যে এর পরেও প্রধানমন্ত্রী কি করে নিজের পদে বসে আছে, কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে না নিজে থেকে, যতদিন না এটার সম্পূর্ণ মানে বিচার প্রক্রিয়া শেষ হয়, তবুও জোর করে কেন বসায়? তাহলে বিরোধী পক্ষ আওয়াজ তুলবে, সাধারণ মানুষ আওয়াজ তুলবে। এই বিরোধী পক্ষের আওয়াজ, সাধারণ মানুষের আওয়াজ, সরকারের বিরুদ্ধে বিরোধী পক্ষের রাস্তায় নামা, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের রাস্তায় নামা, এটাকেই কিন্তু ইন্দিরা গান্ধী ইন্টারনাল ডিস্টারবেন্স বলে এমার্জেন্সি জারি করে দিল। ঠিক আছে, যদিও এমার্জেন্সি জারি করার মুখ্য কারণ হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে লোকসভা ভোটটাকে পিছিয়ে দেওয়া যাবে, বেশ কিছু সময় পাওয়া যাবে। ঠিক আছে, এবং বিরোধীদেরকে শুধু সময় পাওয়া যাবে যে তা নয়, ফান্ডামেন্টাল রাইট গুলো সাসপেন্ড করে দিয়ে বিরোধীদেরকে ভালো করে টাইট দেওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, 25 জুন 1975 at midnight, without any consultation with ক্যাবিনেটের সাথে কোনো আলোচনা না করেই শ্রীমতী গান্ধী সেন্ড এ লেটার টু প্রেসিডেন্ট ফর প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। গান্ধী কি করলেন? ওই মধ্যরাতেই প্রেসিডেন্টকে ন্যাশনাল এমার্জেন্সি জারি করে দিতে বললেন। এখনো ইউটিউবে সেই ভাইরাল ভয়েস তোমরা পেয়ে যাবে। পরের দিন সকালে অল ইন্ডিয়া রেডিওতে ইন্দিরা গান্ধী বলছেন যে মেরে পেয়ারে দেশবাসীও, কাল রাতে প্রধান রাষ্ট্রপতি এমার্জেন্সি জারি করেছেন,
আমার সাধারণ নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই, সরকার তাদের সাথে আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এখনো ইউটিউবে তোমরা ওই ভয়েস পেয়ে যাবে। আচ্ছা, ইট ওয়াজ দ্য ইন্টারনাল এমার্জেন্সি অ্যান্ড দ্য মোস্ট রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইন দ্য হিস্ট্রি। এটা ইন্টারনাল এমার্জেন্সি, যেহেতু ইন্টারনাল ডিস্টারবেন্স মানে দেশের মধ্যের কারণের জন্য, মানে দেশের মধ্যস্থ কিছু কারণের জন্য তো এমার্জেন্সি জারি হয়েছিল, তাই ইন্টারনাল এমার্জেন্সি। এবং যতগুলো এমার্জেন্সি ছিল তার মধ্যে মোস্ট রেস্ট্রিক্টেড এমার্জেন্সি হচ্ছে এটা। কি কি ঘটেছিল? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে প্রচুর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঘটেছিল, যেটাকে তোমরা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে জানো, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। মানে কনস্টিটিউশনে এমন কোনো চ্যাপ্টার্স নেই, এমন কোনো দিক নেই যেগুলোকে অ্যামেন্ড করা হয়নি। ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস ওয়ার কাটেল, ফান্ডামেন্টাল রাইট গুলোকে সব ছেঁটে ফেলা হয়েছিল প্রায়। অপোনেন্ট ওয়ার অ্যারেস্টেড, অপোনেন্ট অ্যারেস্টেড হবে। এই ফান্ডামেন্টাল রাইট যদি না থাকে তাহলে তো অপোনেন্ট অ্যারেস্টেড হবে। কেন হবে রনল? যদি ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যায় তাহলে অপোনেন্ট অ্যারেস্ট হয়ে যাবে। কেন? এই দুটো সিনারিওর মধ্যে কি মিলটা কোথায়? ফান্ডামেন্টাল রাইট নেই মানে স্যার সরকারের বিরুদ্ধে অপোনেন্ট আওয়াজ তুলতে পারবে না, তুলতে গেলেই তাকে অ্যারেস্ট মানে বাক স্বাধীনতা নেই, ঠিক আছে, রাইট টু মুভমেন্ট নেই, অনেক কিছুই নেই। ফান্ডামেন্টাল রাইট নেই মানে এগুলো নেই। তুমি দুমদুম করে রাতে বাইরে বেরোতে পারবে না, তুমি মিছিল করতে পারবে না, তোমার বাক স্বাধীনতা নেই, যে কোনো রকম ভাবেই তোমাকে অ্যারেস্ট করে নেবে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও সেই সময় ইনসেনসিটিভ গভর্নমেন্ট প্রোগ্রাম চালানো হয়েছিল, মানে সরকার বেশ কিছু ইনসেনসিটিভ প্রোগ্রাম চালানো, সাম ক্লিয়ারেন্স, মানে বস্তি উচ্ছেদ। বস্তি উচ্ছেদ মানে গরিবি হটাও বলে একটা প্রোগ্রাম ইন্দিরা গান্ধী চালু করেছিল। ঠিক আছে, শুনেছিলে? ঠিক আছে, বস্তির লোকজনদেরকে সেখানে গরিবি হটাও না গরিব হটাও, এটা নিয়ে আবার সাধারণ মানুষ বলতো যে বস্তি উচ্ছেদ। ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং মানে সেখানে কি করা হতো যে ব্যক্তি স্বাধীনতাকে বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং সরকার থেকে জোর করে দেওয়া হতো। অর্থাৎ এইরকম ছিল যে পুরুষ এবং মহিলাদের যাদের দুটি বা তিনটির বেশি সন্তান আছে, তারপরেও তারা যে কোনো রোগ বা যে কোনো অপারেশন বা যে কোনো কারণে হসপিটালে যদি অ্যাডমিটেড হতেন, তাদেরকে তাদের অনুমতি না নিয়েই তাদেরকে ওই বন্ধাত্মকরণ করে দেওয়া হতো। ঠিক আছে, যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের আর সন্তান সন্ততি জন্ম না নেয়। ঠিক আছে, এগুলো একেবারে ইনসেনসিটিভ বেশ কিছু প্রোগ্রামের মধ্যে এগুলো ধরা হয়। আচ্ছা, অ্যান্ড টোটাল সেন্সরশিপ অন প্রেস বা যাকে আমরা সংবাদ মাধ্যম বলি, সেই সময় তো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, এই সংবাদ মাধ্যমের উপর ফুল সেন্সরশিপ ছিল। মানে সংবাদ মাধ্যম কতটুকু লিখবে, কি অ্যাক্টিভিটি করবে, সব কিন্তু সরকারের অনুমতি নিয়ে করবে। দেখো এখানে বলা হচ্ছে প্রেস ক্যান নট রিপোর্ট এনি নিউজ অন পার্লামেন্টারি অ্যাক্টিভিটি। পার্লামেন্টারি অ্যাক্টিভিটির উপরে প্রেস কোনো রকম নিউজ রিপোর্ট করতে পারবে না। পার্লামেন্টে কি ঘটছে, কে কি করছে, এই নিয়ে প্রেসের কিছু বলার থাকবে না। ঠিক আছে। আচ্ছা, কারণ ওই বাক স্বাধীনতা নেই, রাইট টু স্পিচ নেই, সুতরাং রাইট টু স্পিচ যদি না থাকে তাহলে ফ্রিডম অফ প্রেসটা থাকবে কোথায় থেকে? আচ্ছা, আর কি বলা হলো? প্রেসিডেন্ট স্যাটিসফ্যাকশন ইজ ফাইনাল অ্যান্ড কনক্লুসিভ। প্রেসিডেন্টের যে স্যাটিসফ্যাকশন সেটাই হচ্ছে ফাইনাল, সেটাই হচ্ছে কনক্লুসিভ। প্রেসিডেন্ট যেটা মনে করবে সেটাই শেষ কথা। নো বডি চ্যালেঞ্জ দোজ গ্রাউন্ড। এবং প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করে কেউ কোর্টে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারবে না। ঠিক আছে, এই রকম একেবারে রেস্ট্রিক্টেড এমার্জেন্সি চালানো হলো সেই সময়। আচ্ছা, তাহলে আমরা তিনটে এমার্জেন্সির গল্প শুনলাম। এবারে দেখবো যে এমার্জেন্সি কিভাবে অ্যাপ্রুভ করা হয়। ঠিক আছে, এমার্জেন্সির অ্যাপ্রুভালের একটা প্রসেস আছে। মানে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করে দিল, সাথে সাথে এমার্জেন্সি জারি হয়ে গেল, কিন্তু তার একটা অ্যাপ্রুভালের একটা স্পেশাল প্রসেস আছে, সাংবিধানিক পদ্ধতি আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, কি বলা হচ্ছে? ইফ ক্যাবিনেট ইজ স্যাটিসফাইড ইন দ্য গ্রাউন্ডস মেনশনড ইন আর্টিকেল 352। আর্টিকেল 352 তে যে গ্রাউন্ড গুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ইন্টারনাল ডিস্টারবেন্স। অ্যাট প্রেজেন্ট ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে সরিয়ে আর্ম রেভিলিয়ন করা হয়েছে। আচ্ছা, সেটাই বলছে ক্যাবিনেট যদি এই তিনটে গ্রাউন্ডে স্যাটিসফাই হয়। ক্যাবিনেট মানে কি বুঝি আমরা? শুভ, ক্যাবিনেট মানে কি বুঝি? স্যার পার্লামেন্ট। ক্যাবিনেট মানে পার্লামেন্ট রনল। পার্লামেন্টের মন্ত্রিসভা। মন্ত্রিসভাকে কাউন্সিল অফ মিনিস্টার বলা হয়, কিন্তু ক্যাবিনেট বলতে কি বুঝি? অর্পিতা আছে? আছে স্যার। হ্যাঁ, ক্যাবিনেট বলতে কি বুঝি?
স্যার, প্রধানমন্ত্রী সহ যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রী পোস্ট গুলো হয় সেই কয়েকটা পোস্ট নিয়ে একটা ওই কোর গ্রুপ বানানো হয় কোর মন্ত্রিসভার গ্রুপ, মধ্যে, সেটাই মন্ত্রীদের মধ্যে একটা ক্যাবিনেট। কোর গ্রুপ বানানো হয়, ঠিক আছে, প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে, ঠিক আছে, সেটাকেই আমরা ক্যাবিনেট বলে থাকি। বোঝা গেল? আর আর সমস্ত যে মন্ত্রী পরিষদ সেটাকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার বলে থাকি। আচ্ছা, তো এই ক্যাবিনেটের ক্যাবিনেট মানে ওই গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদ যেগুলো যারা রয়েছে তারা যদি স্যাটিসফাইড হয় যে আর্টিকেল 352 এর মধ্যে যে গ্রাউন্ড গুলো বলছে সেগুলোর মধ্যে কিছু গ্রাউন্ড বা কোনো একটা গ্রাউন্ড এই মুহূর্তে বর্তমান বা বিদ্যমান এবং তার জন্য এমার্জেন্সি জারি করা উচিত, সেক্ষেত্রে ক্যাবিনেট উইল গিভ আ রিটেন অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে কি করবে? ক্যাবিনেট একটা রিটেন অ্যাডভাইস দেবে টু ইস্যু ন্যাশনাল এমার্জেন্সি জারি করার জন্য। ঠিক আছে, এই যে ক্যাবিনেট রিটেন অ্যাডভাইস দেবে ন্যাশনাল এমার্জেন্সি জারি করার জন্য, এটাও কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে লেখা ছিল না, যার জন্যই ওই রাতারাতি ইন্দিরা গান্ধী একাই রাষ্ট্রপতিকে বলে এমার্জেন্সি জারি করাতে পেরেছিল। তাহলে যে ক্যাবিনেট রিটেন অ্যাডভাইস দেবে এটাও কিন্তু অ্যাড করা হলো কবে? দেখো লেখা আছে রিটেন অ্যাডভাইস অফ ক্যাবিনেট, এটাকে অ্যাড করা হলো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ। ঠিক আছে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 মানে সেই মোরারজি দেশাইয়ের সময়ের অ্যামেন্ডমেন্ট, যেটাকে বললাম, যার জন্যই যেটা ন্যাশনাল এমার্জেন্সির একেবারে কোমর ভেঙে দিয়েছিল বা ঠ্যাং ভেঙে দিয়েছিল। আচ্ছা, তারপর এরপরে কি হবে? তারপর যদি প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয় উইথ দ্য রিটেন অ্যাডভাইস, ইফ প্রেসিডেন্ট ইজ স্যাটিসফাইড উইথ দ্য রিটেন অ্যাডভাইস, দেন হি ক্যান প্রোক্লেম এমার্জেন্সি। তাহলেই কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। প্রেসিডেন্ট স্যাটিসফাইড হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে চলো ক্যাবিনেট যেটা বলছে সেটা ঠিকঠাক, তাহলে সে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করে দেবে। এমার্জেন্সি যখনই প্রেসিডেন্ট জারি করে দেবে তখন থেকেই কিন্তু দেশে এমার্জেন্সি চালু হয়ে গেল। এমার্জেন্সি বিগিনস ফ্রম দ্য ডে প্রেসিডেন্ট প্রোক্লেমেশন। ঠিক আছে, প্রেসিডেন্ট যেদিন থেকে প্রোক্লেম করছে সেদিন থেকে কিন্তু আমাদের দেশে এমার্জেন্সি জারি হয়ে যাচ্ছে। দেন দিস প্রোক্লেমেশন গোজ টু দ্য পার্লামেন্ট ফর ফার্দার অ্যাপ্রুভাল। তারপর এই প্রোক্লেমেশন কোথায় চলে যাবে? পার্লামেন্টে চলে যাবে। এবার পার্লামেন্টের অ্যাপ্রুভালের জন্য, আমাদের তো প্রেসিডেন্সিয়াল কান্ট্রি নয়, আমাদের তো মানে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে পার্লামেন্ট অল ইন অল, পার্লামেন্ট যা বলবে সেটাই শেষ কথা। তো সুতরাং এমার্জেন্সিটা চলবে কি চলবে না সেটা জনগণের যারা প্রতিনিধি তারা ভোটাভুটির মাধ্যমে ঠিক করবে। জনপ্রতিনিধি কোথায় পাবো? পার্লামেন্টে পাবো। তো সুতরাং সবকিছু কিন্তু পার্লামেন্টকে দিয়ে পাস করাতে হবে, সবকিছু মানে এই ধরনের বিশেষ জিনিসগুলো। ঠিক আছে, তাহলে কোথায় চলে যাচ্ছে? তারপরে এমার্জেন্সি কিন্তু চলছে, প্রেসিডেন্ট একবার জারি করে দিয়েছে মানে এমার্জেন্সি চলছে, তার মধ্যে পার্লামেন্টে চলে যাবে প্রোক্লেমেশন সেটাকে অ্যাপ্রুভ করার জন্য। তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ইন্দিরা গান্ধী জোর করে এমার্জেন্সি জারি করে দিলেন, তারপরেও সেটা পার্লামেন্ট থেকে পাশ হলো কি করে? কারণ ইন্দিরা গান্ধী কি করলেন? এমার্জেন্সিটা জারি করে দিলেন। এমার্জেন্সি জারি করে দিয়ে সমস্ত বিরোধী দলনেতাকে বা সমস্ত বিরোধী যেসব এমপিরা ছিল তাদেরকে বিভিন্ন কারণে, ওই ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে সেগুলো আর নেই, এইরকম বিভিন্ন কারণে তাদেরকে অ্যারেস্ট করে দিলেন। অ্যারেস্ট করার ফলে কি হলো? পার্লামেন্টে এখন বিরোধীদের এমপি কমে গেল। এখন ভোটাভুটিতে এমার্জেন্সি পাস করে নিল কে? ইন্দিরা গান্ধীর সরকার। বোঝা গেল? এই ঘটনাটাই ঘটেছিল। আচ্ছা, তাহলে এই প্রোক্লেমেশন কোথায় চলে যাবে? পার্লামেন্টে চলে যাবে, পার্লামেন্টের অ্যাপ্রুভালের জন্য। পরের পয়েন্টে আমরা দেখছি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। পার্লামেন্টের যে অ্যাপ্রুভাল সেটা কিভাবে হবে? ঠিক আছে, it should be passed in both houses by special majority. স্পেশাল মেজরিটি দিয়ে কিন্তু এটা পাস করাতে হবে। তাহলে এই যে স্যার একটু আগে বললেন যে ইন্দিরা গান্ধী লোকজনকে বিরোধী এমপিদেরকে অ্যারেস্ট করে নিয়ে নিজের মতো করে পাস করে দিচ্ছে, তাহলে স্পেশাল মেজরিটি কি করে হবে? কারণ অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু স্পেশাল মেজরিটি কথাটা ছিল না। এই যে বলেছেন, নিচে স্টার দিয়ে লেখা আছে, দেখো, দ্য কন্ডিশন অফ স্পেশাল মেজরিটি অ্যাপ্রুভড ইন 1978 বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, স্পেশাল মেজরিটি অ্যাপ্রুভড হয়েছিল 1978 এ 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। বিফোর দ্যাট সিম্পল মেজরিটি রিকোয়ার্ড। এর আগে কি হতো? সিম্পল মেজরিটি দরকার, অর্থাৎ পার্লামেন্টে যতগুলো বিরোধী এমপি আছে তাদেরকে সব অ্যারেস্ট করে নাও, নিয়ে সরকার পক্ষের এমপিদের মধ্যে ভোটাভুটি করাও, মোর দ্যান 50% ভোট পেলেই পাস হয়ে যাবে। কিন্তু স্পেশাল মেজরিটিতে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে স্পেশাল মেজরিটিতে? স্পেশাল মেজরিটিতে দুটো ক্রাইটেরিয়া
ম্যাচ করতে হয়। নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া কি? 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। তাহলে মিনিমাম 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস তাদেরকে কিন্তু সেই ভোটটা পেতে হবে। অর্থাৎ যদি আমার পার্লামেন্টে 500 জন সদস্য থাকে, তাহলে মোর দ্যান 50% মানে আমাকে 251টা ভোট কিন্তু পেতেই হবে। ঠিক আছে, বোঝা গেল? অ্যান্ড 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এবং প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3 হতে হবে। অর্থাৎ 500 জন মেম্বার যদি ভোট দেয়, মানে আমি যদি একটা সুবিধার জন্য একটু অন্যরকম করে নিই, আমি বুঝলাম যে 540 জন মেম্বার আছে। ঠিক আছে, তাহলে 540টার মধ্যে প্রথম যে 50% সেটাকে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা ম্যাচ করতে গেলে কতগুলো ভোট পেতেই হবে? কতগুলো পেতে হবে? 271। 271টা। তাহলে 271টা ভোট আমাকে পেতেই হবে পাস করার জন্য। এটাকে জেনারেলি আমরা সিম্পল মেজরিটি হিসেবে জানি। ঠিক আছে, কিন্তু এটা সিম্পল মেজরিটি বলবো না, কারণ এটা টোটাল স্ট্রেংথের 271টাকে ক্রস করতেই হবে। আবার শুধু 271 পেলেই যদি 540 জন ভোট দেয়, তাহলে এই 271 পেলেই কিন্তু সেটা পাস হয়ে গেল না, কারণ 540-এর 271 আবার 2/3 মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হচ্ছে না, মানে যতজন ভোট দেবে তাদের 2/3 হতে হবে। অর্থাৎ 540-এর 2/3 কত হবে? 360 শুনতে পেলাম না। 360 360। ঠিক আছে, তাহলে 540 জন মেম্বার যদি ভোট দেয়, তাহলে 360টা ভোট মিনিমাম আমাকে পেতে হবে। তাহলে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করছে। আবার আমি যদি বিরোধী দলনেতাগুলোকে সব অ্যারেস্ট করে নিই, অ্যারেস্ট করে সংসদে দেখলাম যে আমার সমস্ত সবাইকে অ্যারেস্ট করে আমার হয়ে গেল 420 জন মেম্বার। 420 জন মেম্বার হয়ে গেল। তাহলে 420-র মধ্যে 2/3 কত হবে? 420-র 280 280। ঠিক আছে, দেখো তাহলেও কিন্তু আমার চলে যাবে। কেন চলে যাবে? 280, 420 জন প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর 2/3, আবার টোটালে 271টাকেও ক্রস করে যাচ্ছে। যদি আরো কমে যায়, 300 জন মেম্বার হয়ে গেল, তাহলে মিনিমাম কতগুলো ভোট পেলে তবে এটা পাস হবে? একেবারে সিম্পল হিসেবে বলো, 300 জন মেম্বার আছে পার্লামেন্টে, বাকি সকলকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে বা বাকি সকলে রিজাইন করেছে, তাহলে এই বিলটা পাস করতে গেলে আমার মিনিমাম কতগুলো ভোট পেতে হবে? নাম্বারে বলবে। 200টা। 271টা। 271 ভোট আমাকে পেতেই হবে। 300-র মধ্যে 271 পেতেই হবে। কেন 271? 300-র মধ্যে 2/3 হলে 200, কিন্তু 200 তো পাস হবে না। আমি বললাম কতগুলোতে পাস হবে, তাহলে টোটাল স্ট্রেংথের মোর দ্যান 50% লাগবে। তাই 300 জন যদি ভোটাভুটি করে, তাহলে কিন্তু 271 লাগবে। তাই মোরাজি দেশাই এটাকে কিন্তু এইভাবেই তৈরি করে গেছিল, যাতে করে ওই বিরোধীদেরকে অ্যারেস্ট করে নিয়েই আমি বিল মানে এমার্জেন্সি বিল পাস করে দিলাম, এমনটা যাতে না হয়। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। সুপ্রিয়া, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, সুতপা? হ্যাঁ স্যার। আচ্ছা, জ্যোতিকার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল না? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে এই যে পার্লামেন্টারি অ্যাপ্রুভালের যে এট প্রেজেন্ট প্রসেস আছে, সেটা কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। সেটা 1978-এ 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে এইরকম প্রসেস করা হয়। যার ফলে দেখতে পাচ্ছ, আবারও বলছি, তোমরা এমন সত্যি খুব খুঁজে কম পাবে এমন প্রধানমন্ত্রী বা এমন সরকার যারা সরকারের ক্ষমতায় থেকে সরকারের ক্ষমতাকে কমিয়ে দিয়ে জনগণের ক্ষমতাকে বাড়াচ্ছে। তার আরো একটা প্রমাণ এখানে পেয়ে গেলে। তারপরে কি বলছে? ইফ দ্য পার্লামেন্ট পাস দ্য অ্যাপ্রুভাল, যদি পার্লামেন্ট অ্যাপ্রুভালটাকে পাস করে দেয়, দেন এমার্জেন্সি উইল এক্সিস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ। তাহলে এমার্জেন্সি কতদিন থাকবে? এরপরে 6 মাসের জন্য এমার্জেন্সিটা থাকবে। অর্থাৎ জানুয়ারিতে যদি পার্লামেন্ট পাস করে দেয়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এমার্জেন্সি থাকবে, ফ্রম দ্য ডেট অফ প্রেসিডেন্টস ডিক্লারেশন। এই 6টা মাস আমরা কাউন্ট করব কি অনুযায়ী? পার্লামেন্ট যেদিন পাস করে দিল সেই ডেট অনুযায়ী না,
প্রেসিডেন্ট যেদিন ডিক্লেয়ার করেছে, যেদিন থেকে এমার্জেন্সি জারি হয়েছে, সেই দিন থেকে 6 মাস আমাদের থাকবে। ঠিক আছে, পরের লাইনটা দেখো, বলছে ন্যাশনাল এমার্জেন্সি ক্যান এক্সিস্ট ফর ইনডিফিনাইট টাইম। ন্যাশনাল এমার্জেন্সি অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে পারে, 100 বছর 200 বছর চলতে পারে, কোনো অসুবিধা নেই। বাট ওয়ান্স পার্লামেন্ট ক্যান অ্যাপ্রুভ ফর ম্যাক্সিমাম 6 মান্থ। কিন্তু একসাথে পার্লামেন্ট কেবলমাত্র 6 মাসের জন্য অ্যাপ্রুভ করতে পারে। তার মানে এই এত কাণ্ড করে পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, তাহলে এমার্জেন্সি কতদিন চলবে? 6 মাস। ঠিক আছে, প্রেসিডেন্টের ডিক্লারেশন থেকে 6 মাস। 6 মাস পরে আবার কি হবে? আবার ফের ওই ভোটাভুটি করে আবার অ্যাপ্রুভ করলে আবার 6 মাস, আবার অ্যাপ্রুভ করবে আবার 6 মাস, এইভাবে আনলিমিটেড টাইম চলতে পারে, কিন্তু একসাথে 6 মাসের জন্য অ্যাপ্রুভ করতে পারে। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। শুভ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আফটার এভরি 6 মান্থস নিড পার্লামেন্টারি অ্যাপ্রুভাল টু এক্সটেন্ড এমার্জেন্সি। প্রত্যেক 6 মাস পর পর পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে এমার্জেন্সিকে এক্সটেন্ড করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে? ইফ অনলি ওয়ান হাউস অ্যাপ্রুভড দ্য এমার্জেন্সি, যদি কেবলমাত্র একটা হাউস এমার্জেন্সিটাকে অ্যাপ্রুভ করে, অর নো হাউস অ্যাপ্রুভড দ্য এমার্জেন্সি, অথবা কোনো হাউস এমার্জেন্সিটাকে অ্যাপ্রুভ করলো না, দেন এমার্জেন্সি ক্যান এক্সিস্ট ফর 1 মান্থ ফ্রম দ্য প্রোক্লেমেশন অফ দ্য প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এমার্জেন্সিটা যদি পার্লামেন্ট থেকে পাস না হয়, তাহলে কি হবে? প্রেসিডেন্ট এমার্জেন্সি প্রোক্লেম করে দিয়েছে, এমার্জেন্সি ওই দিন থেকেই চালু হয়ে গেছে, কিন্তু পার্লামেন্টে গিয়ে দেখা গেল এমার্জেন্সি পাস হলো না, তাহলে কি হবে? তাহলে যেদিন থেকে প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করেছিল সেদিন থেকে 30 দিন পর্যন্ত এমার্জেন্সি চলে এমার্জেন্সিটা বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? লাস্ট প্যারাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এমার্জেন্সি জারি যখন হয়েছে, এমার্জেন্সিটাকে তুলতে হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো রিভোকেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি কি করে আমরা রিভোক করব, কি করে তুলে দেব? আচ্ছা, কি বলছে? ইফ প্রেসিডেন্ট থিংস দ্যাট, যদি প্রেসিডেন্ট মনে করেন যে দ্য গ্রাউন্ডস অফ ন্যাশনাল এমার্জেন্সি আর নট এক্সিস্ট, ন্যাশনাল এমার্জেন্সির যে গ্রাউন্ড গুলো সেগুলো আর নেই, সেগুলো এই মুহূর্তে যে সময় জারি করা হয়েছিল সেই সময় ছিল, কিন্তু এখন সেটা আর কাজ করছে না, মানে যুদ্ধ থেমে গেছে, বা এক্সটার্নাল অ্যাগ্রেশন আর হচ্ছে না, বা ইন্টারনাল ডিস্টারবেন্স অর আর্মড রেভিলিয়ন ব্যাপারটা এই মুহূর্তে আর নেই, সবকিছু আন্ডার কন্ট্রোল। ঠিক আছে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু নিজে থেকে এমার্জেন্সি তুলে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল নট রিকোয়ার্ড, সেক্ষেত্রে এমার্জেন্সি তোলার ক্ষেত্রে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগবে না। বোঝা গেল? এটা ছিল অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন। একটু লিখে দিই এখানে, অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন। অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী এমার্জেন্সি তুলতে গেলে কিন্তু কেবলমাত্র প্রেসিডেন্ট বললে তবেই তোলা যেত। ঠিক আছে, অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী আমাদের এই নিয়মটাই ছিল। তারপরে আমাদের কি এলো? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, ওই যে মোরারজি দেশাই সমস্ত রকম এমার্জেন্সির গল্প শেষ করে দিয়েছে, একেবারে এমার্জেন্সির গুষ্টির তুষ্টি করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, ইফ লোকসভা ডিসঅ্যাপ্রুভ দ্য ন্যাশনাল এমার্জেন্সি বাই সিম্পল মেজরিটি, কি বলছে? যে এমার্জেন্সি চালু করলো সরকার, তারপর কেবলমাত্র লোকসভা, পার্লামেন্ট নয় কিন্তু, কেবলমাত্র লোকসভা এটাকে সিম্পল মেজরিটিতে ডিসঅ্যাপ্রুভ করে দিল। লোকসভাতে একটা প্রস্তাব এলো যে এমার্জেন্সি দরকার নেই, সেই প্রস্তাব যদি সিম্পল মেজরিটিতে, মানে যে কজন থাকবেন ওদিন, যে কজন ভোটাভুটি দেবেন তাদের মধ্যে মোর দ্যান 50% ভোট যদি পেয়ে যায়, তাহলেও কিন্তু ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু এমার্জেন্সি উঠে যাবে বা রিভোক হয়ে যাবে। এন্ড নাম্বার 2, আরো একটা কন্ডিশন দিল, এটা মোস্ট ইজি কন্ডিশন, ইজিয়েস্ট কন্ডিশন, সেটা হলো ইফ দ্য হাউস ইজ নট ইন সেশন। দেখা গেল সেই সময় পার্লামেন্ট বা লোকসভা সেশনে নেই, তখন লোকসভা সেশন বা পার্লামেন্টের অধিবেশন চলছে না, তখন কি হবে? 1/10 অফ দ্য টোটাল মেম্বার্স অফ লোকসভা, লোকসভার মোট সদস্যের 1/10, মানে
10%, মোট সদস্যের 10% সদস্য বা 10% সদস্য শুড গিভ রিটেন নোটিস টু দ্য স্পিকার অর টু দ্য প্রেসিডেন্ট। তাহলে যদি 110 মানে এই মুহূর্তে 545 আছে, তার মানে ভেবে নিলাম 55 জন, 55 জন এমপি, লোকসভার এমপি যদি রিটেন নোটিফিকেশন দেয় স্পিকারকে বা প্রেসিডেন্টকে যে এমার্জেন্সি তুলে নিতে হবে, তাহলেই এমার্জেন্সি উঠে যাবে। তাহলে এর থেকে ইজিয়েস্ট প্রসেস আর হয় না, তাই তো? তো সেই জন্যই আর কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে হওয়ার কোনো চান্স নেই। তুমি ভেবে দেখো 55টা এমপি মানে কি, ওই বর্তমানে পার্লামেন্টের বিরোধী দল যে মূল বিরোধী দল কংগ্রেস, তাদের তো 55-র বেশি আছে। তাছাড়া যদি ছোটখাটো বিরোধী দলগুলো এক হয়ে যায় তাহলেও কিন্তু এমার্জেন্সি তুলে দেবে, ঠিক আছে? সুতরাং এমার্জেন্সি জারি করে সরকার বেশি দিন রাখতে পারবে না, অত কষ্ট করে জারি করলেও আর বেশি দিন রাখতে পারবে না। এখানেই এমার্জেন্সির একেবারে গল্প শেষ হয়ে গেল। এই যে লাস্ট তোমরা কন্ডিশনটা দেখছো রিভোকেশনের, এটাকে কন্ডিশন না বলে এমার্জেন্সিটা ডিলিট করে দেওয়া হলো, এটা বলাও যেতে পারে। আচ্ছা, বোঝা গেছে রিভোক ব্যাপারটা? বোঝা গেছে কি করে রিভোক করবো? আচ্ছা, এরপর আমরা এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সির কিছু এফেক্ট দেখব, যে কি কি এফেক্ট আমরা দেখতে পাই। তার মধ্যে এক্সিকিউটিভ এফেক্ট বা প্রশাসনিক এফেক্ট কি দেখতে পাই? সেন্ট্রাল এক্সটেন্ড টু ডাইরেক্টিং এনি স্টেট, সেন্ট্রাল যে কোনো স্টেটকে সেই সময় ডাইরেক্ট করতে পারে, অর্থাৎ কেন্দ্র সেই সময় যে কোনো রাজ্যকে ডিরেকশন দিতে পারে যে কোনো ব্যাপারে। সেন্টার ক্যান গিভ এক্সিকিউটিভ ডাইরেকশন টু এনি স্টেট। সেন্টারের যে এক্সিকিউটিভ গুলো আছে বা সেন্টারের যেসব কেন্দ্রের যেসব এক্সিকিউটিভ যারা রয়েছে, সেটা যে কোনো মিনিস্টার হতে পারে, যে কোনো আমলা হতে পারে, তারা কিন্তু রাজ্যের যে কোনো মিনিস্টার আমলাকে সরাসরি তারা ডিরেকশন দিতে পারে। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট নট সাসপেন্ডেড। ন্যাশনাল এমার্জেন্সি হলে স্টেট গভর্নমেন্ট সাসপেন্ড হয় না। স্টেট গভর্নমেন্ট ইজ ব্রড আন্ডার কমপ্লিট কন্ট্রোল অফ সেন্টার। স্টেট গভর্নমেন্টকে একেবারে সেন্টারের আন্ডারে নিয়ে চলে আসা হয়। মানে স্টেট গভর্নমেন্টের সেই সময় সেই ধরনের কোনো পাওয়ার আলাদা করে থাকে না বলতে গেলেই চলে, কারণ সেন্টার যা বলবে সেটা শুনতে বাধ্য, ঠিক আছে? স্টেট গভর্নমেন্ট আছে, বাট সেন্টারের কথা শুনেই চলতে হয়। আচ্ছা, ফিনান্সিয়াল এফেক্টস। ফিনান্সিয়াল এফেক্ট কি থাকে আমরা একটু দেখব। President can modify the constitutional distribution of revenue between center and state. যখন স্টেটে ন্যাশনাল এমার্জেন্সি যখন চলছে, তখন সেন্টার এবং স্টেটের মধ্যে যে ওই অ্যাজ পার আর্টিকেল 280 ফিনান্স কমিশনের দ্বারা যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন যেগুলো হয়, সেগুলো প্রেসিডেন্ট নিজের মতো করে মডিফাই করে দিতে পারে। বোঝা গেল? আচ্ছা, such modification continues till the end of the financial year. অর্থাৎ এই মডিফিকেশনটা যে ফিনান্সিয়াল ইয়ারে করা হবে সেই ফিনান্সিয়াল ইয়ারের শেষ পর্যন্ত চলবে। তার মানে ব্যাপারটা এমন, দেখা গেল যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে কোনো এক বছরে, তারপর প্রেসিডেন্ট এইরকম একটা কিছু রেভিনিউ ডিস্ট্রিবিউশনটাকে নতুন করে সেট করে দিয়েছে, এবং তারপর ন্যাশনাল এমার্জেন্সি উঠে গেছে 2000, আমি হাইপোথেটিক্যালি 2024 সাল ধরছি, 2024 সালের ডিসেম্বর মাসে এমার্জেন্সি শেষ হয়ে গেল। তাহলে কি 2025 সালের জানুয়ারি মাস থেকেই দুম করে আবার পুরনো নিয়মে ফিরে আসবে? না, এই রেভিনিউ ডিস্ট্রিবিউশনটা কতদিন চলবে? 2025-এর মার্চ মাসের শেষ পর্যন্ত, কারণ ফিনান্সিয়াল ইয়ারের এন্ড পর্যন্ত কিন্তু আমাদের এটা চলতে থাকবে। এই স্লাইডটা কি বোঝা গেল না খটোমটো লাগছে? আরেকবার বলবেন স্যার, একবার বলবেন? আরেকবার। আচ্ছা, এমার্জেন্সি যে কোনো সময় প্রেসিডেন্টের মডিফিকেশনটা বোঝা গেছে, যে সেন্ট্রাল স্টেটের যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন সেটা প্রেসিডেন্ট নিজের মতো করে মডিফাই করতে পারে। সাপোজ বর্তমান নিয়ম অনুযায়ী যে ইনকাম ট্যাক্স কেন্দ্রের ব্যাপার, কিন্তু যে রাজ্য থেকে যত ইনকাম ট্যাক্স পায়, যা দেখা গেল পশ্চিমবঙ্গ থেকে 100 টাকা ইনকাম ট্যাক্স এসছে, তার মধ্যে থেকে 60 টাকা কেন্দ্র পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দেয় বিভিন্ন উন্নয়নের কাজ করানোর জন্য। এখন এমার্জেন্সি চলছে মানে প্রেসিডেন্ট ওটা কি বললো? প্রেসিডেন্ট বললো না, এবার থেকে ভাই তোমাকে 10 টাকা দেবো এমার্জেন্সি চলাকালীন সময়, আর 90 টাকা কেন্দ্র রেখে দেবে। কিন্তু দেখা গেল যে এমার্জেন্সি উঠে গেল কোনো একটা বছরের অক্টোবর মাসে, এমার্জেন্সি চলছিল, অক্টোবর মাস আসতে এমার্জেন্সিটা বন্ধ হয়ে গেল।
তার মানে নভেম্বর থেকে আবার সেই পুরনো পদ্ধতিতে 7 টাকা পাবে রাজ্য আর 40 টাকা পাবে কেন্দ্র, এটা শুরু হবে না। এই প্রেসিডেন্ট যে নতুন মডিফিকেশনটা করেছিল 90-10, এটা চলবে পরের বছর মার্চ পর্যন্ত, মানে 31 মার্চ পর্যন্ত। কেন? কারণ এই যে এখানে বলা হচ্ছে সাচ মডিফিকেশন কন্টিনিউস টিল দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, ওই ফিনান্সিয়াল ইয়ারটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই রকম প্রেসিডেন্ট যে নতুন মডিফিকেশন করেছে রেভিনিউ ডিস্ট্রিবিউশন নিয়ে, সেটা চলতে থাকবে। এবার বোঝা গেল কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রোহিত? হ্যাঁ স্যার। টুম্পা? আচ্ছা, যাই হোক, তাহলে পরেরটায় যাচ্ছে। আচ্ছা, লেজিসলেটিভ এফেক্ট। লেজিসলেটিভ এফেক্ট কি পড়ে? বিল টিল পাসের ক্ষেত্রে কি এফেক্ট পড়ে? পার্লামেন্ট ইজ এম্পাওয়ার টু মেক লজ অন স্টেট লিস্ট। মারাত্মক জিনিস, যে পার্লামেন্ট স্টেট লিস্টের যে সাবজেক্ট গুলো আছে সেই সময় সেগুলো নিয়ে পার্লামেন্টও আইন তৈরি করে দিতে পারে। ঠিক আছে। সাজ laws are in operative 6 months after emergency. পার্লামেন্ট যদি স্টেট লিস্টের এমার্জেন্সি চলাকালীন সময়ে, খুব ভালো করে শোনো, খুব ভালো করে লাইনটা শোনো, এমার্জেন্সি চলাকালীন সময়ে পার্লামেন্ট যদি স্টেট লিস্টে আছে এমন কোনো বিষয় নিয়ে আইন তৈরি করে, তাহলে সেই আইন এমার্জেন্সি উঠে যাওয়ার পরের 6 মাস পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ দেখা গেল স্টেট লিস্টের মধ্যে কি আছে? ল অ্যান্ড অর্ডার আছে, স্টেট লিস্টের মধ্যে ল্যান্ড রেভিনিউ আছে, স্টেট লিস্টের মধ্যে বন্ডস আছে, অনেক কিছু আছে। এই রকম কিছু আইন পার্লামেন্ট একটা তৈরি করলো, এমার্জেন্সি চলছে তাই। তারপরে আমাদের কোনো একটা বছরের মার্চ মাসে গিয়ে এমার্জেন্সিটা শেষ হয়ে গেল, তাহলেও কিন্তু সেই পার্লামেন্টের তৈরি করে দেওয়া যে আইনটা, সেটা মার্চ মাসেই এমার্জেন্সির সাথে সাথেই চলে গেল তা নয়, আরো 6 মাস থাকবে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বোঝা গেল? দুটো পয়েন্ট এখানে মনে রাখতে হবে। আরো একবার বলছি যে এই সময়, এমার্জেন্সি চলাকালীন সময়, স্টেট লিস্টে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো নিয়েও পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, এবং যে আইন পার্লামেন্ট তৈরি করে দেবে সেটা এমার্জেন্সি চলাকালীন সময়েও চলবে, ইভেন এমার্জেন্সি উঠে যাওয়ার পরের 6 মাসও কিন্তু সেই আইন দ্বারাই চালাতে হবে। বোঝাতে পারলাম প্রথম দুটো পয়েন্ট? আচ্ছা, এছাড়াও কি বলছে? প্রেসিডেন্ট ক্যান ইস্যু অর্ডিন্যান্স অন স্টেট লিস্ট। স্টেট লিস্টের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো থেকেও, সেগুলোর উপরেও প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। জেনারেলি এই অর্ডিন্যান্স কে জারি করে থাকে? গভর্নর। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি চলছে মানে স্টেট লিস্টের সাবজেক্টের অর্ডিন্যান্স কিন্তু প্রেসিডেন্ট সরাসরি জারি করতে পারবে। আচ্ছা, আর কি করতে পারে? লাইফ অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ফর 1 year at a time। এটাই তো মজা, এটার জন্যই তো ইন্দিরা গান্ধী দুম করে এমার্জেন্সি জারি করে দিল। একবার এমার্জেন্সি জারি হয়ে গেলে লোকসভার যে কার্যকাল বা মেয়াদ, সেটাকে কিন্তু একসাথে 1 বছর বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এমার্জেন্সি জারি হয়ে গেল, লোকসভার মেয়াদ পার্লামেন্ট থেকে ভোটাভুটির মাধ্যমে আবার 1 বছর বাড়িয়ে দিল। আর কি বলছে? ইট ক্যান বি এক্সটেন্ডেড টাইম অ্যান্ড এগেন। এটা যতবার খুশি বাড়ানো যেতে পারে, কিন্তু প্রত্যেকবার একবার করে। ঠিক আছে, মানে আমি একবার 1 বছর বাড়ালাম, আবার ওই 1 বছর শেষ হয়ে যাওয়ার আগে আরো 1 বছর বাড়ালাম, এই করে চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, দিস এক্সটেনশন, এই যে এক্সটেনশন, ক্যান নট কন্টিনিউ বিয়ন্ড এ পিরিয়ড অফ 6 মান্থ। এটা 6 মান্থ হবে। আফটার এমার্জেন্সি হ্যাজ ক্লোজড টু অপারেট। এই যে এক্সটেনশন, এটা কিন্তু এমার্জেন্সি শেষ হয়ে যাওয়ার 6 মাসের বেশি চলতে পারে না। অর্থাৎ এই এক্সটেনশনটা এমার্জেন্সি যেখানে শেষ হবে তার থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমাকে লোকসভার ভোট করাতে হবে, এটাই বলতে চাইছে। অর্থাৎ যদি পার্লামেন্টের মেয়াদ 5 বছর শেষ হয়ে গেছে, সরি, লোকসভার মেয়াদ 5 বছর, সেই মেয়াদ শেষ হয়ে গেছে, এমার্জেন্সি চলছে বলে আমি মেয়াদ বাড়িয়ে আর 1 বছর বাড়িয়ে নিয়েছি, তারপরে আর 1 বছর বাড়িয়ে নিয়েছি, তারপরে যখনই এমার্জেন্সি উঠে যাবে তার 6 মাসের মধ্যে কিন্তু নতুন করে লোকসভা গঠন করতে হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে নতুন করে ভোটাভুটি করতে হবে। বোঝাতে পারলাম কি? না স্যার। আচ্ছা, বুঝনি, খুব ভালো। খুব ভালো কথা। আহ
2020 এমার্জেন্সি জারি হয়েছে। লোকসভা 2020 মার্চ পর্যন্ত ছিল, এটাকে পার্লামেন্ট বাড়িয়ে 2021 মার্চ করেছে। বোঝা গেল? এইটুকু বোঝা গেছে যেটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে দেখা গেল এর মধ্যে লোকসভা এক্সটেন্ড করে দিয়েছে তার মেয়াদকাল, কিন্তু দেখা গেল এর মধ্যে 2021 জানুয়ারিতে, 21 জানুয়ারিতে অর্থাৎ এই জায়গাটাতে এমার্জেন্সি রিভোক হয়ে গেছে। কি হয়ে গেছে এখানে? এমার্জেন্সি রিভোক হয়ে গেছে। তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ জুলাই অবধি, জুলাইয়ের মধ্যে কিন্তু নতুন করে ভোট করে সরকার গঠন করতে হবে। ঠিক আছে, এটার একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন এই যে এটা মার্চ পর্যন্ত আছে, তাহলে মার্চ মানে 6 মাস ক্রস করছে না, তাই তো? আচ্ছা বাদ দাও, এই কন্ডিশনটা বোঝা গেছে যে কতদিনের মধ্যে ভোট করি আবার লোকসভা গঠন করতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? টুম্পা, শুনতে পেলাম না। রোহিত, কেউ একজন বলো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে ভাবো যে 2020 মার্চ মাসে লোকসভাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 1 বছরের জন্য, 21 করা হয়েছে, 21 মার্চ করা হয়েছে। আবার এটাকে ফের বাড়ানো হয়েছে, বাড়িয়ে আবার 22 মার্চ করা হয়েছে, 2022 মার্চ করা হয়েছে। কিন্তু দেখা গেল যে তার আগে এখানেই অর্থাৎ 2021 এপ্রিলেই এমার্জেন্সি রিভোক হয়ে গেছে। 2021 এপ্রিলে এমার্জেন্সি রিভোক হয়ে গেছে। তাহলে এই যে পার্লামেন্টের এক্সটেনশন টাইম, সেটা কতদিন ছিল? 2022 মার্চ পর্যন্ত। তাহলে এক্সটেনশন ম্যাক্সিমাম তাহলে আর কতদিন থাকতে পারে? এপ্রিলের পরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে কিন্তু 22 অক্টোবরে গিয়ে এই এই যে লোকসভার এক্সটেনশন সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আমার করা ছিল কতদিন? 22 মার্চ অব্দি। কিন্তু অতটা আমার চলবে না, কারণ এপ্রিলে আমার এমার্জেন্সি উঠে গেছে, সুতরাং আমি এমার্জেন্সি উঠে যাওয়ার পরে ম্যাক্সিমাম আমি 6 মাস রাখতে পারবো। তাহলে সেকেন্ড কন্ডিশনটাও বোঝা গেল। এবার পুরো ব্যাপারটা বোঝা গেছে। এবার পুরো লাইনটা বুঝতে পারবে। কি বলছে? লাইফ অফ লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ফর 1 year at a time. It can be extended time and again. অর্থাৎ এটা যতবার খুশি এক্সটেন্ড করা যেতে পারে। তারপরে কি বলছে? দিস এক্সটেনশন cannot continue beyond a period of 6 months after emergency has close to operate. অর্থাৎ এই এক্সটেনশনটা আবার এমার্জেন্সি উঠে যাওয়ার 6 মাসের বেশি আর চলতে 6 মাসের বেশি আর চলতে পারে না। ঠিক আছে, এবার বোঝা গেছে? ঠিক আছে, এবার বোঝা গেছে আশা করছি। শুভ, বোঝা গেছে? শুভ, বোঝা গেছে? সুপ্রিয়া কিছু বলছিল? সুপ্রিয়া কিছু বলছিল। হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। আচ্ছা, আচ্ছা, শরণ্যা? শরণ্যা? হ্যাঁ, শরণ্যা হ্যাঁ, শরণ্যা হাত তুলে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, এবারে আমরা দেখব এফেক্টস অন ফান্ডামেন্টাল রাইটস। খুব ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটের উপর কি কি এফেক্ট পড়ে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। আর্টিকেল Article 358 and Article 359 describe the effect of national emergency on fundamental rights. ন্যাশনাল এমার্জেন্সি ফান্ডামেন্টাল রাইটের উপর কি এফেক্ট থাকবে সেটা ডিসক্রাইব করছে কে? আর্টিকেল 358 এবং আর্টিকেল 359 এই ব্যাপারটার কথা বলা আছে। তাহলে প্রথম দেখবো আর্টিকেল 358 এ কি বলা হচ্ছে। আর্টিকেল 358 এ বলা হচ্ছে সাসপেনশন অফ আর্টিকেল 19। অর্থাৎ বলছে আর্টিকেল 358 বলছে যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে আর্টিকেল 19 টাকে সাসপেন্ড করে দেওয়া যেতে পারে। মানে প্রেসিডেন্ট মনে করলে সাসপেন্ড করবে, না করলে করবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, এটা অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী বলা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্র্যাকেটে এখানে লিখে রাখি অ্যাজ পার অরিজিনাল কনস্টিটিউশন।
ঠিক আছে? ঠিক আছে, অরিজিনাল অনুযায়ী এটাই বলা হচ্ছে যে ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে আর্টিকেল 358 এ বলা হচ্ছে যে সাসপেনশন অফ আর্টিকেল 19, আর্টিকেল 19টাকে সাসপেন্ড করে দিতে পারে, মানে 19 এর যে 6 রকমের ফান্ডামেন্টাল রাইট তোমরা পাচ্ছ সেগুলোকে সাসপেন্ড করে দিতে পারে। আচ্ছা, 44th অ্যামেন্ডমেন্টে এখানে আবার এই আর্টিকেল 358 একটা অ্যামেন্ড করা হলো। কি করা হলো? বলছে আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ডেড অনলি হোয়েন ন্যাশনাল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ এক্সটার্নাল এমার্জেন্সি। আর্টিকেল 19 সাসপেন্ড করা যেতে পারে যদি এক্সটার্নাল এমার্জেন্সির জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, অর্থাৎ ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, নট অন দ্য গ্রাউন্ড অফ ইন্টারনাল এমার্জেন্সি। ইন্টারনাল এমার্জেন্সির জন্য যদি এমার্জেন্সি জারি হয়, অর্থাৎ আর্ম রেভিলিয়নের জন্য বা ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য যদি এমার্জেন্সি জারি হয়, তাহলে কিন্তু আর্টিকেল 19 সাসপেন্ড করা যাবে না। কেন করছে এটা? কারণ তুমি ইন্টারনাল এমার্জেন্সি জারি করে দেবে, বিরোধীরা কথা বলছে, বিরোধীরা আওয়াজ তুলছে, বিরোধীরা রাস্তায় নেমেছে সেই বলে আবার আর্টিকেল 19টাকে সাসপেন্ড করে তাদের বাক স্বাধীনতা, তাদের রাইট টু মুভমেন্টটাকেও নষ্ট করে দেবে, এটা যাতে না হতে পারে। ওই আবার মোরাজি দেশাই, ঠিক আছে, আবার এমার্জেন্সির কোমর ভেঙে দিল। তাহলে এই এখন স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছে, এটা কি বোঝাতে পারলাম আর্টিকেল 358 এর কি ব্যাপার, আগে কি ছিল, এখন কি হলো? হ্যাঁ স্যার। অরিজিনালে কি ছিল? যে প্রেসিডেন্ট মনে করলে আর্টিকেল 19টাকে যেমন খুশি সাসপেন্ড করে দিতে পারে, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হলো? আর্টিকেল 19 কে প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারবে যদি সেটা এক্সটার্নাল ন্যাশনাল এমার্জেন্সি হয়। ইন্টারনাল ন্যাশনাল এমার্জেন্সি হলে আর্টিকেল 19 সাসপেন্ড হবে না। তাহলে কাল যদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সারা দেশব্যাপী কোনো একটা সমস্যার জন্য বা আর্ম রেভিলিয়ন ঘটেছে এরকম কোনো একটা জায়গায় বা দেশব্যাপী ঘটতে চলেছে তার জন্য রাষ্ট্রপতির দ্বারা এমার্জেন্সি জারি করে, তাহলে কিন্তু দুমদুম করে আমাদের বাক স্বাধীনতা বা রাইট টু মুভমেন্ট নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, অর্থাৎ দেশের সর্বোচ্চ যারা ক্ষমতাশীল ব্যক্তি তারা চাইলেই দেশের সাধারণ মানুষের সমস্ত সুযোগ সুবিধা দুমদুম করে এমার্জেন্সির নাম করে কেড়ে নিতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন আসবে যে আর্টিকেল 19টাকে যে সাসপেন্ড করা হয় ন্যাশনাল এমার্জেন্সির সময়, এই ব্যাপারটাই কত নম্বর আর্টিকেলে লেখা আছে? এই ব্যাপারটাই বলা হয়েছে আর্টিকেল 358। বোঝা গেল? আচ্ছা, পরেরটাতে আসছি। এরপরে আমরা দেখবো আর্টিকেল 359, কারণ আমরা দেখেছি দুটোতেই লেখা আছে। আরো একবার আগেরটা দেখাই। আর্টিকেল 358 আর আর্টিকেল 359 এই দুটো আর্টিকেলে লেখা আছে যে এমার্জেন্সির এফেক্ট ফান্ডামেন্টাল রাইটের উপর কিভাবে পড়তে পারে। আর্টিকেল 359 এ বলছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আর্টিকেল 359 এ 19টাকে বাদ দিয়ে বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডের জন্য বলছে। কি বলছে আর্টিকেল 359 অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু সাসপেন্ড দ্য রাইট টু মুভ টু এনি কোর্ট for the enforcement of any fundamental right during national emergency. আর্টিকেল 359 প্রেসিডেন্টকে এটা অথরাইজ করছে, ঠিক আছে, যে প্রেসিডেন্ট যে ন্যাশনাল এমার্জেন্সির সময় যে কোনো মানুষকে কোর্টে গিয়ে ফান্ডামেন্টাল রাইট জারি করার যে ক্ষমতা বা যে সুবিধা সেটাকে বন্ধ করে দিতে পারে। তার মানে কি বলা হচ্ছে? প্রথমেই যেটা বলছিলাম, ফান্ডামেন্টাল রাইটস such as are not suspended but only their enforcement। তার মানে ফান্ডামেন্টাল রাইট গুলোকে সাসপেন্ড করা হচ্ছে না, কেবলমাত্র তার এনফোর্সমেন্টটাকে সাসপেন্ড করা হচ্ছে। অর্থাৎ ওই আরো একটা উদাহরণ দিয়ে বলি, যদি তুমি সেই সময় কোনো ধর্মচারণ না করতে পারো, দেখা গেল তুমি ভাবলে যে এমার্জেন্সি জারি আছে, আর্টিকেল 25 প্রেসিডেন্ট সাসপেন্ড করেছে, সেই সময় তুমি তোমার পাড়ার কোনো পুজো অর্চনা বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারলে না, বা স্টেট বা পুলিশ বাধা দিল সেটা করতে, তাহলে কিন্তু তুমি আর্টিকেল 25 পেলে না বলে কোর্টে গিয়ে তুমি সেটার বিরুদ্ধে রিট জারি করাতে পারবে না। সরাসরি তোমার আর্টিকেল 25 এর অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে না, ঠিক আছে, বাট বাই চান্স যদি তোমার ওই আর্টিকেল 25টা তুমি না পেয়ে থাকো, তাহলে কিন্তু তার বিরুদ্ধে তুমি কোর্টে যেতে পারবে না। অর্থাৎ সরাসরি ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নেওয়া হয় না, বা ফান্ডামেন্টাল রাইটটাকে সাসপেন্ড করে দেওয়া হয় না। ফান্ডামেন্টাল রাইট জারি করানোর যে পদ্ধতি, এনফোর্সমেন্টের যে প্রসেস, সেটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
এবারে কোন কোন ফান্ডামেন্টাল রাইট গুলো আর্টিকেল 359 কি বলছে, যে 19 এর সবগুলো এরকম আর্টিকেল 358 যেমন বলছিল তেমন না, তেমন না। কি বলছে, কেবলমাত্র সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইট গুলোর যেগুলো প্রেসিডেন্ট তার অর্ডারে বা তার নোটিফিকেশনে লিখবে, only those which are specified in the presidential order. প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করার পরে যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা প্রেসিডেন্টের নোটিফিকেশনে যদি লেখে যে এই ফান্ডামেন্টাল রাইট গুলোর এনফোর্সমেন্ট বন্ধ থাকবে, তাহলে কেবলমাত্র সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইটেরই এনফোর্সমেন্ট বন্ধ থাকবে। বোঝা গেল? প্রেসিডেন্ট লিখলো যে আর্টিকেল 25, আর্টিকেল 23, আর্টিকেল 26, আর্টিকেল 27 এগুলো বন্ধ থাকবে, কিন্তু প্রেসিডেন্ট আর্টিকেল 17 এর কথা লিখলো না, তাহলেও কিন্তু তুমি আর্টিকেল 17 এর যে আনটাচেবিলিটি, সেই আনটাচেবিলিটির শিকার হলে তুমি কিন্তু সেখানে গিয়ে রিট জারি করাতে পারবে, কারণ আর্টিকেল 70টা প্রেসিডেন্ট তার লিস্টের মধ্যে রাখেনি। তাহলে সেই সমস্ত গুলোর কেবলমাত্র এনফোর্সমেন্ট বন্ধ থাকবে যেগুলো কেবলমাত্র প্রেসিডেন্ট তার নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছে। সেটা এটা TO2 হবে, ভুল করে 2 হয়ে গেছে, টু হোল অর এনি পার্ট অফ ইন্ডিয়া। এবারে ওই যে সাসপেনশন, সেটা সারা ভারতবর্ষের জন্য সাসপেন্ড করে রাখতে পারে, অথবা ভারতবর্ষের যে কোনো একটা পার্টে কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করে দিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? লাস্ট পয়েন্টটা বোঝা গেছে এটা? আচ্ছা, এবার আর্টিকেল 359 কি বলছে, ফর বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এমার্জেন্সি। এমন কোনো ব্যাপার নেই যেটা এক্সটার্নালের সময় করতে পারবে ইন্টারনালের সময় করতে পারবে, এমন ব্যাপারটা নেই। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এখানে কেবলমাত্র মোরা দিতে চাই একটা চেঞ্জ করে দিল। কি চেঞ্জ করে দিল? যে প্রেসিডেন্ট ক্যান নট সাসপেন্ড আর্টিকেল 20 অ্যান্ড 21। প্রেসিডেন্ট কিন্তু আর্টিকেল 20 আর 21টাকে সাসপেন্ড করতে পারবে না। আর্টিকেল 20 যদি সাসপেন্ড করে তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে না, দুমদুম করে তাদেরকে অ্যারেস্ট করা হবে, যা খুশি তাই হবে তাদের উপরে। আর্টিকেল 21 যদি সাসপেন্ড করে তাহলে সাধারণ মানুষ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিটাই পাবে না। তোমার বাড়ির ইলেকট্রিসিটি কেটে দিল, তুমি কিছু বলতে পারবে না। তোমার বাড়ির জল লাইন দিল না, তুমি কিছু বলতে পারবে না। সবাই রেশন পাচ্ছে, তুমি পেলে না, তুমি কিছু বলতে পারলে না। তাহলে আর্টিকেল 20 অ্যান্ড 21 এই দুটোকে কিন্তু সাসপেন্ড করতে পারবে না। এই নিয়ম করা হলো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এ। সেই জন্যই তোমরা দেখেছো যে এর আগে যতগুলো এমার্জেন্সি জারি হয়েছে সবগুলোতে প্রায় 2021 সবসময় সাসপেন্ড ছিল। ঠিক আছে? আচ্ছা, আবার এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আর্টিকেল 359 ইজ ডিপেন্ডিং আপন প্রেসিডেন্টস ডিটারমিনেশন। আর্টিকেল 359 যেটা দেখছি এই মুহূর্তে, সেটা কিন্তু প্রেসিডেন্টের ইচ্ছের উপর নির্ভর করবে। অর্থাৎ প্রেসিডেন্ট যদি না চায় তাহলে কোনো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড নাও করছে, যে কোনো কোনো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হচ্ছে না, শুধু এমার্জেন্সি জারি হচ্ছে, সেটাও হতে পারে, তাই তো? বা যে ফান্ডামেন্টাল রাইট গুলো সাসপেন্ড করা উচিত বলে মনে হচ্ছে সেগুলো সাসপেন্ড করতে পারে কেবলমাত্র। তাহলে আর্টিকেল 359 কিন্তু প্রেসিডেন্টের ডিটারমিনেশন বা প্রেসিডেন্টের ইচ্ছার উপর নির্ভর করছে। বাট আর্টিকেল 358 যেটা দিয়ে আর্টিকেল 19টাকে অফ করা হচ্ছিল এক্সটার্নাল এমার্জেন্সির সময়, ইজ বাই ডিফল্ট এনফোর্সমেন্ট ফর এক্সটার্নাল এমার্জেন্সি। আর্টিকেল 358 কিন্তু এক্সটার্নাল এমার্জেন্সি করলে একটা বাই ডিফল্ট এনফোর্সমেন্ট হয়ে যাবে। অর্থাৎ এক্সটার্নাল এমার্জেন্সির সময় কিন্তু আর্টিকেল 358 সেটা জারি হচ্ছেই, সেখানে আর প্রেসিডেন্টের ডিটারমিনেশনের ব্যাপার স্যাপার থাকছে না। তাহলে ফান্ডামেন্টাল রাইটের উপর এই এফেক্ট পড়ছে। তোমাদের যাদের যাদের সমস্যা হবে ভিডিওটা একটু মন দিয়ে দেখো, এই ক্লাসের ভিডিওটা, তারপরে আবার আমাকে জানিও। ঠিক আছে? আশা করছি এইটুকু বোঝা গেছে। এখন তোমরা বলতে পারো যদি কারোর কোনো, এই আজকের যেটুকু ক্লাস হলো এইটুকু নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে, বলবে কেউ?